5 বছর পর আজ নিজের দেশে ফিরছে সারা। 5 বছর আগে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নিজের দেশে চলে যায় সারা। এই 5 বছর কারোর সাথে যোগাযোগ রাখেনি সারা। সারা কোলে 4 বছরের দুটো ফুটফুটে মিষ্টি বাবু। ছেলে বাবুর নাম রোদ আর মেয়ে বাবুর নাম রোদরি। দুটো টুইন বাচ্চা। সারা ইউকের নাম করা একজন ডাক্তার। এক নামে কম বেশি সবাই চেনে তাকে। সারা আর কখনো বাংলাদেশ ফিরতে চায়নি, কিন্তু ভাগ্য তাকে ইউকে থেকে বাংলাদেশে টেনে নিয়ে এসেছে। সারা বাংলাদেশ এসেছে দুইটা কারণে। প্রথম, একটা ইমার্জেন্সি অপারেশন করতে। দ্বিতীয়, তার ছেলে মেয়েদের বাংলাদেশটা ঘুরে দেখাবে। সারার সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিয়া এবং তার বন্ধু মাহিন নিয়ে এসেছে। সারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে মাহিনের বাবা মা শিহাব মির্জা ও রহেনা মির্জা ওদের রিসিভ করতে এসেছে। সারা এখন আপন মানুষ বলতে শুধু এরাই। আর সবাই সারাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে। মাহিনের বাবা মা সারাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। রোদ আর রোদ্রি মাহিনের বাবা মাকে দেখে সারার কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে ওদের পা জড়িয়ে ধরে। সারা ওদের পেছন থেকে সাবধান করছে। বাবারা আস্তে, পড়ে যাবে তো। মাহিনের বাবা মা ওদের কোলে নিয়ে সারা মুখে চুমু দিয়ে বলে, কেমন আছে আমার দাদু ভাইরা? আমরা ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি তোমাদের দেখে। সারা মা, তুই কেমন আছিস? বাবা আমি ভালো আছি, তোমরা ভালো আছো? ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো? সারা মাহিনের বাবা মাকে বাবা মা বলে ডাকে। তা তো দেখেই বুঝে গেছি কেমন ভালো আছিস। চেহারার কি হাল করেছিস একবার দেখেছিস? আর তোকে কোথাও যেতে দেবো না। মা তুমিও না, কোথায় কতদিন পর এলাম, একটু আদর করবে তা না, শুরু হয়ে গেল তোমার বকা। সারার কথা শুনে মুচকি এসে জড়িয়ে ধরে বলে, পাগলি মেয়ে আমার, ঠিক আগের মতোই আছিস। রদ্রি মামনি, ডেডার কোলে আসো। দিদার তো বয়স হয়েছে, বাড়ি গিয়ে আবার দিদার আদর খেও। এখানে ওদের কতক্ষণ দাঁড় করে রাখবে? চলো বাড়ি যাই। চলো। সবাই মিলে মির্জা বাড়ি চলে আসে। রোদ আর রোদ্রি বাড়ি মাথায় করে রেখেছে। সারা ওদের জোর করে ফ্রেশ করাতে নিয়ে যায়, না হলে এই বৃষ্টি দুটো থামবে না। তা সারা খুব ভালো করে জানে। রাতে খাবার খেয়ে রোদ আর রোদ্রি ওর দাদু ভাই আর দিদার সাথে কথার ঝুলি খুলে বলে। ওদের আদো আদো কথা শুনে দাদু দিদা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায়। আজ অনেক জার্নি করায় সারা ওদের তাড়াতাড়ি ঘুম পাড়াতে নিয়ে যায়। সারা ওদের ঘুমাতে বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে রোদ্রি গালে হাত দিয়ে মুখ গোমরা করে বসে আছে। সারা বেডে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার মায়ের, এমন মুখ করে রেখেছো কেন? নদী নাক করেছে। কেন, আমার রৌদ্রি সোনা রাগ করেছে? মাম্মা, তুমি জানো না বোন তোমার বুকে তালা ঘুমাতে পারে না। আমি জানি সোনা, আমি তো ফ্রেশ হতে গিয়েছিলাম। ধরি না, আমি বুঝতে পারিনি। ইটস ওকে মা, চলো আমি তোমাদের ঘুম পাড়িয়ে দিই। সারা শুয়ে পড়লে রোদ সারাকে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরে, আর রোদ্রি সারার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সারা এক হাত দিয়ে রোদকে আর এক হাত দিয়ে রোদ্রিকে জড়িয়ে ধরে আছে। রোদ্রির ঘুমানোর স্টাইল দেখে সারা মনে মনে বলে, রৌদ্রির ঘুমানোর স্টাইল একদম মাহিরের মতো, একেবারে মেয়েটার বাবার মতো হয়েছে। মাহির যদি আমাকে অবিশ্বাস না করতো, তাহলে আমাদেরও সংসারটা সুখের হতো। জানো মাহির, একটা মেয়ের কাছে সব থেকে মূল্যবান হলো তার ইজ্জত, চরিত্র। আর তুমি আমার সেই চরিত্রেই আঙ্গুল তুললে। সত্যি না জেনে আমাকে কলঙ্কিত করেছো। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। আজ তোমার জন্য আমার কাছের মানুষগুলো আমাকে ঘৃণা করে। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। সারা এসব কথা চিন্তা করে হঠাৎ রোদ ঘুমের ঘরে কেঁপে উঠলে সারা ওর দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। খানবাড়ির সবাই রাতের খাবার খাচ্ছে। নীলিমা খেতে খেতে তার হাজবেন্ড অয়নকে জিজ্ঞাসা করে, কাল তো সোহান ভাইয়ের অপারেশন, তুমি কি যাবে? সোহান কিছু বলবে তার আগে মাহি বলে ওঠে, আমিও যাব তোমাদের সাথে। বাবাই আমাকে নিয়ে যাবে? মামুনি, আমি তো যেতে পারবো না, কাল আমার একটা মিটিং পড়ে গেছে। এর মধ্যে মাহির বলে ওঠে, তুই চিন্তা করিস না মাহি, তোকে নিয়ে যাবো হাসপাতালে। মাহিরের কথা শুনে রেগে ওর মাকে বলে, মামুনি, তুমি তোমার ছেলেকে বলে দিও যেই দিন আমার ভাবিকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে, সেই দিন যেন আমার সাথে কথা বলতে আসে। মাহির, তুই জানিস তো তোর বোন তোর সাথে 5 বছর ধরে কথা বলে না? তারপরেও তুই
কেন ওর সাথে কথা বলে ওকে রাগিয়ে দিস? তোর জন্য আমার সংসারটা আগের মতন হাসি খুশি নেই। আমার ফুলের মতন বৌমার গায়ে তুই কাদা লাগিয়েছিস। তখন আমি মাহি তোকে এত করে বোঝালাম আমাদের সারা এই কাজ করতে পারে না, ওর মতন মেয়ে এই যুগে হয় না। কিন্তু তুই এতটাই অন্ধ হয়ে গিয়েছিলিস, আমাদের কারোর কথা না শুনে রাতের অন্ধকারে সারাকে বাড়ি থেকে বের করে দিলি। যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি তো কম শাস্তি পাইনি ওকে ভুল বুঝে। এই 5 বছরে কম জায়গায় খুঁজিনি ওকে। মাহির, আমরা এখানে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। সরি বাবাই। আল্লাহ জানে এখন আমার মেয়েটা কোথায় আছে। সারা যেখানে থাকুক না কেন, ও এখানে থাকে বড় আছে। তাই যেন হয়। মাহির নিজের রুমে গিয়ে সারার একটা ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে বলে, কেন সেদিন আমি তোমার কথা শুনলাম না? কেন ওদের কথা শুনে তোমার গায়ে হাত তুললাম? আজ তার শাস্তি আমি 5 বছর ধরে পাচ্ছি তোমাকে হারিয়ে। ফিরে এসো না আমার কাছে, আর কখনো তোমাকে ভুল বুঝবো না। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ওর কলিজা দুটো ওকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সারা ওদের থেকে নিজেকে ছাড়িয়ে ওদের মুখে অনেকগুলো চুমু দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে যায় সারা। সারা কাজ করতে থাকে। এর মধ্যে রোদ আর রৌদ্রে এসে দুজন দুই পাশ দিয়ে সারার গলা জড়িয়ে ধরে ঘুমোতে থাকে। তা দেখে সারা মুচকি এসে ওদের দুজনকে কোলে নিয়ে বলে, গুড মর্নিং বেবিস। গুড মর্নিং মাম্মা। চলো ফ্রেশ হয়ে নেবে। সারা ওদের কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ওদের ফ্রেশ করাতে। সারা ওদের রেডি করে নিচে যেতে বলেই সারা নিজে রেডি হয়ে নেয়। রোদ আর রৌদ্রিকে মাহিন টেবিলে বসায়। সার্ভেন্টের যে খাবার রোদ আর রৌদ্রি দেয় খেতে, ওরা না খেয়ে বলে চামচ দিয়ে খেলা শুরু করে দেয়। দাদু দিদা এবং হিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু ফল যে কে সেই। সারা ওপর থেকে নিচে নামছে হাতে ঘড়ি পড়তে পড়তে। সারা এসে বসতে বসতে জিজ্ঞাসা করে, কি হলো, এখনো তোমরা বসে আছো কেন? ব্রেকফাস্ট শুরু করো। কি করে খাবো? পিচ্ছি দুটো কিছুই খাচ্ছে না। তোমরা খাবার শুরু করো, আমি ওদের খাইয়ে দিচ্ছি। মাম্মা তুমি কোথায় যাবে? হসপিটালে শোনো, একটা অপারেশন আছে। শোনো, কোনো দুষ্টুমি করবে না। দাদু দিদা সব কথা শুনবে। কিছু দরকার পড়লে ড্যাডাকে বলবে, ঠিক আছে? মাম্মা, আমি তো তুত্তামি তুলি না, বোন তোলে। ওর পাশে আসলে আমি কখন দুষ্টুমি করলাম? দুষ্টুমি তুই করিস, আমি তালো মেয়ে। ওকে ওকে, ঠিক আছে। তোমরা দুজনই মাম্মার গুড বেবিস। এবার হয়েছে? রোদ আর রৌদ্রি সারার কথা শুনে খিলখিল করে হেসে দেয়। সারা খেয়ে হিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারা হসপিটালে পৌঁছে গেলে সবাই ওকে ওয়েলকাম জানায়। সারা সবার সাথে কিছুক্ষণ কথা বলে হিয়াকে বলে পেশেন্ট পার্টির সাথে কথা বলে ওটি রেডি করতে। এদিকে মাহিররা চলে এসেছে। কিছুক্ষণ পর অপারেশন শুরু হবে। মাহির, রোহান চৌধুরী, নিশাদ চৌধুরী ডাক্তারের অ্যাক্সিডেন্টের কথা বলছে অপারেশনের বিষয়ে। ঝুমুর চৌধুরীর হাজবেন্ডের অপারেশন। নীলিমা ঝুমুরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হয়ে যায়। অপারেশন থিয়েটারের বাইরে তার পরিবারের লোকগুলো অধীর আগ্রহে বসে আছে একটা ভালো খবরের আশায়। টানা 3 ঘন্টা ধরে অপারেশন চলে। সারা আজ পর্যন্ত কোনো অপারেশন অসফল হয়নি, আজও তাই। অপারেশন সাকসেসফুল করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সারা। হিয়াকে পেশেন্ট পার্টির সাথে কথা বলতে বলে ওকে যে কেবিনে দেওয়া হয়েছে সেখানে চলে যায় সারা। সারা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টের কাছাকাছি বাজে। এখন ওর বাড়ি যাওয়ার দরকার। সারা ওর সব প্রয়োজনীয় জিনিস আর হিয়াকে সাথে নিয়ে কেবিন থেকে বের হলেই একজন নার্স এসে বলে, ম্যাম, পেশেন্টের বাড়ির লোক একবার আপনার সাথে কথা বলতে চায়। নাও আই এম বিজি। ম্যাম, ওনারা 2 মিনিট কথা বলবে, প্লিজ। ওকে, হিয়া দেখো তো ওনারা আবার কি বলবে। ওকে ম্যাম। হিয়া একটু এগিয়ে যায় পেশেন্টের ফ্যামিলির সাথে কথা বলতে। সারা ওর ফোনে ইমেল চেক করতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ পেছন থেকে হিয়া বলে, ম্যাম, এনারা আপনাকে ধন্যবাদ জানাতে এসেছে। অ্যাকচুয়ালি ম্যাম, আপনাকে কি বলে ধন্যবাদ দিই। সারা কারো কথা শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে তার অতি আপনজনেরা দাঁড়িয়ে আছে। সারা ওদের দেখে তার অতীত আবার তার সামনে মাথাচাড়া দিয়ে ওঠে। নিজেকে সামলে শক্ত করে বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এটা আমার দায়িত্ব ছিল। আসি। সারা মামুনি। রোহান চৌধুরীর ডাক শুনে সবাই এদিকে হন্তদন্ত হয়ে ছুটে আসে।
এসে সারাকে দেখে সবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। সারা ফিরে তাকিয়ে বলে, আর কিছু বলবেন আপনি? পেশেন্ট ভালো আছে, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। হিয়া চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলুন ম্যাম। সারা হাঁটা শুরু করলে নিশাত চৌধুরী এসে সারাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ মামনি, আমাকে ক্ষমা করে দে। আমি না জেনে তোকে যা নয় তা বলেছি, এমনকি তোর গায়ে হাত পর্যন্ত তুলেছি। সারা নিশাত চৌধুরী থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে মিসেস চৌধুরী। আপনি যাকে ভাবছেন আমি সে নই। তুই এসব কি বলছিস সারা? জানিস আমরা তোকে এই 5 বছর কোথায় না কোথায় খুঁজছি। ডাক্তার ইসরুদ্দি যে তুই, আমরা কেউ বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করে দিয়ে চল না আমাদের সাথে। তখন থেকে কি সব বলে যাচ্ছেন? আমি তো বললাম আমি আপনাদের কাউকে চিনি না। মামনি, তুই তোর মামনিকেও চিনতে পারছিস না? ভাবি, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তোমার সাথে দুষ্টুমিগুলো সব থেকে বেশি মিস করেছি। সারা মাহিকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা যাকে ভাবছেন আমি সে নই। তুই বলবি আর আমি বিশ্বাস করব? আমি জানি তুই আমার আপু, প্লিজ রাগ করে থাকিস না। হ্যাঁ আপু, যারা ঠিক বলেছে, প্লিজ আর রাগ করে থাকিস না। আপু তুই আমার কথাও শুনবি না? সারা কিছু বলবে তার আগেই রোদ আর রৌদ্রি মাম্মা মাম্মা বলে সারার পা জড়িয়ে ধরে। সারা বেশ অবাক হয় ওদের হাসপাতালে আসায়। সারা ওদের দুজনকে কোলে নিয়ে বলে, সোনা তোমরা এখানে? মাহিন এসে বলে, আমি নিয়ে এসেছি ওদের। কিন্তু কেন? রৌদ্রির প্ল্যান করেছে আজ বাইরে খাবে আর ওর মাম্মামকে সারপ্রাইজ দেবে, তাই। সারা খুব খুশি হয়ে বলে, তাই সোনা? ওই মা, জানো মা, ভাই নাকি চকলেট খাবে। আমি ওকে চকলেট খেতে মানা করছি। চকলেট খেলে তো দাঁতে পোকা হয়, তাই না মা? হ্যাঁ মা, তুমি তো একদম ঠিক কথা বলেছ। না মাম্মা, আমি তুদু না, বোনও বলেছি ও নাতি আইসক্রিম খাবে। আইসক্রিম খেলে তো নাচটা লেগে রাখবে। এই বোঝা ছেলে, আমি তোকে চুপ থাকতে বলছি না। মাম্মা কিন্তু রেগে যাচ্ছে। তোলি মাম্মা। ইটস ওকে কলিজারা। সারা ওদের সাথে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল, ওর আশেপাশের মানুষ যে ওর আর ওর বাচ্চাদের মিষ্টি মিষ্টি কথা শুনে কান্না করছে সেদিকে ওর খেয়াল নেই। হঠাৎ করে নিশাত চৌধুরী বলে, ওরা আমাদের নানু ভাই সারা। মাম্মা, ওনারা কারা? কান্নু করছে কেন? এনারা পেশেন্টের বাড়ির লোক। ওনাদের বাড়ির লোক অসুস্থ, তাই কান্না করছে। কান্নু করো না, আমার মা ওনাকে ভালো করে দিবে। রৌদ্রির কথা শুনে কান্না করে সারাকে বলে, দিবি না ওদের আমাদের কাছে। অপরিচিত লোকদের কাছে আমি আমার সন্তানদের দিই না। সারার এমন কথা সবার বুকে তীরের মতো বেঁধে, কিন্তু ওদের বলার মতো মুখ নেই। একদিন ওরাই সারাকে মিথ্যে দোষে অপমানিত করে বাড়ি থেকে বের করে দেয়। রৌদ্রি, তোমরা তোমার ড্যাডার সাথে গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি, কেমন? ওকে মাম্মা। তুমি ওদের নিয়ে গাড়িতে বসো, আমি আসছি। আসো বেবিস, ডেডার কাছে আসো। মাহিন রোদ আর রৌদ্রিকে কোলে নিয়ে বেরিয়ে যায়। মাহির এক কোণে দাঁড়িয়ে সব দেখছে। সারাকে কিছু বলার সাহস পাচ্ছে না। নিজের সন্তানদের দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে পারছে না। নীরবে চোখের পানি ফেলছে। সারা আবার বলতে শুরু করে, মিস্টার চৌধুরী, আমার মনে হয় না পেশেন্টের আর কোনো সমস্যা হবে। আর তাও যদি সমস্যা হয় তাহলে আগে যে ডক্টর ওনাকে দেখতো তাকে দেখিয়ে নেবেন। আচ্ছা আসি। হিয়া চলো। সারা চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে সবাই। সারা চলে গেলে নীলিমা আর মাহি ঘৃণার দৃষ্টিতে তাকায় মাহিরের দিকে। মাহি রেগে ওর ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, আজ শুধু আপনার জন্য আমাদের এই দিন দেখতে হয়েছে। যে ভাবি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, সেই ভাবি আজ এতটা বদলে গেছে। আজ শুধু আপনার জন্য। আমার পুচকু দুটোকে আদর করতে পারিনি, আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনো না। এদিকে সারা বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। ওদের খাইয়ে একটু আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে বিকালে বাড়ি গিয়ে বাচ্চাদের ফ্রেশ করিয়ে ওদের ঘুম পাঠিয়ে দিয়ে সারা নিচে বাগানে হাঁটতে বের হয়। সারা কিছুক্ষণ হেঁটে বাড়ির ভিতরে গেলে দেখে মাহিন হল রুমে বসে আছে। সারা মাহিনের পাশে বসলে মাহিন বলে, আপু আজ হসপিটালে কারা এসেছিল? আমার অতীত, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজন। কার অপারেশন করেছিস আপু? ছোট পাপার। তুই কি আগে থেকে জানতিস আপু?
হ্যাঁ, ইউকেতে যখন পেশেন্টের ডিটেলস পাঠায় আমি পেশেন্টের নাম দেখে চিনে যাই। একবার চিন্তা করি অপারেশনটা করব না, পরে চিন্তা করি কতদিন আর লুকিয়ে থাকবো বলো, তাই নিজেকে শক্ত করে অপারেশনটার জন্য রাজি হয়ে যাই। ভালো করেছিস, এবার থেকে সবার মুখের উপর জবাব দিবি। আমার বোনকে আরো শক্ত হতে হবে। তোর মতো ভাই থাকলে আর কিছুর প্রয়োজন হয় না রে। সন্ধ্যায় সোহান খান বাড়িতে এলে মাহি তার বাবাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সোহান তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমার মায়ের কান্না করছে কেন? বাবাই জানো, আজ ভাবি এসেছিল। কি? কখন? এর মধ্যে নীলিমা এসে বলে, আজ হসপিটালে এসেছিল আর সোহান ভাইয়ার অপারেশনটাও ও করেছে। সারা তোমাদের কিছু বলেননি? ও সবাইকে চিনতে অস্বীকার করেছে, কারোর সাথে কথা বলেনি। ও জানো বাবাই, ভাবির পুচকু দুটো কি মিষ্টি দেখতে হয়েছে। রৌদ্রি কি পাকা পাকা কথা বলে জানো, সারা ওদের কাউকে কোলে পর্যন্ত নিতে দেয়নি। ওর সাথে যা হয়েছে এর থেকে বেশি আশা করাই তোমাদের ভুল। বাবাই, পুচকু দুটোকে বাড়িতে আনবে না। ভাবি মনে হয় কাল পরশু আবার ইউকে চলে যাবে। বাংলাদেশে এসেছিল অপারেশনটা করতে। তুই জানলি কি করে? ভাবির অ্যাসিস্ট্যান্টকে ফোনে কথা বলতে শুনেছি। তারা খুব তাড়াতাড়ি আবার ইউকে ব্যাক করবে। কোন মুখে স্যারের সাথে কথা বলবো বল দেখি, ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। মাহির সারার ছবির সামনে বসে ড্রিঙ্ক করছে আর একের পর সিগারেট খেয়ে যাচ্ছে। মাহির সারার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে। অতীত। সারা বধূ বেশে বসে আছে ফুল দিয়ে সজ্জিত একটা রুমে। সব মেয়েদের এই দিন নিয়ে হাজারো স্বপ্ন থাকে। সারা এসব কিছুই ছিল না। সারা এই বিয়েতে রাজি ছিল না। ওর বাবা ওকে জোর করে বিয়ে দেয়। সারা সবে ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছে। সারা অনেক চেষ্টা করেছে বিয়ে আটকানোর, কিন্তু পারেনি। সারা জানে না তার কার সাথে বিয়ে হয়েছে, দেখতে কেমন, নাম কি, কিছুই জানে না। সারা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সারার বর দরজা ঠেলে ভেতরে ঢুকলেই সারা ভয়ে গুটি মেরে বসে থাকে। সারা ওর বরকে সালাম না করলে ওর বর ওর দিকে এগিয়ে আসে। তা দেখে সারা আরো পিছিয়ে গিয়ে বলে, প্লিজ আমার কাছে আসবেন না, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। এখন কি সিনেমার মতো ডায়লগ শুরু করবে? তুমি অন্য কাউকে ভালোবাসো, আমার ছেড়ে তার কাছে চলে যাবে? সারা ভয়ে ভয়ে বলে, না, আমি কাউকে ভালোবাসি না। তাহলে সমস্যাটা কি? সারা ওর বরের রাগ দেখে আবার কান্না শুরু করে দেয়। ওর বর ওর কান্না দেখে ওর কাছে গেলে ও আরো পিছিয়ে যায়। তুমি আমাকে ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। সত্যি বলছেন তো? হ্যাঁ, এবার বলো কিসের জন্য এত কান্না করছো? তোমার বয়ফ্রেন্ডের জন্য? না না, আমার ওসব কিছুই নেই। তাহলে? আমার ইচ্ছে ছিল আমি একজন ডাক্তার হব, বড় একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছে ছিল, কিন্তু আমার পাপা আমার সব স্বপ্ন শেষ করে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি তোমাকে হেল্প করতে পারি, তুমি যদি আমার কথায় রাজি হও। কি হেল্প করবেন আপনি? আর কি করতে হবে আমায়? আমি তোমাকে লেখাপড়া করাবো, বিনিময়ে তোমাকে আমাকে ভালোবাসতে হবে। কি হলো, পারবে? আমি কখনো কাউকে ভালোবাসিনি, কি করে ভালোবাসতে হয় আমি জানি না। সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। তুমি পারবে তো আমাকে ভালোবাসতে? সারা মাথা নেড়ে সম্মতি জানায় সে পারবে তার বরকে ভালোবাসতে। তা দেখে ওর বর মুচকি হেসে ওকে বলে, যাও শাড়ি চেঞ্জ করে 3 পিস জাতীয় কিছু পরে নাও, এত ভারী শাড়ি পরে ঘুমোতে পারবে না। সারা মাথা নেড়ে লাগেজ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা ফ্রেশ হয়ে বেরোলে ওর বর বলে ঘুমিয়ে যেতে। সারা বেডের এক কোণায় গুটিসুটি হয়ে ঘুমালে ওর বর হাত টান দিয়ে নিজের বুকে নিয়ে যায়। সারা অবাক হয়ে ওর বরের দিকে তাকালেই ওর বর বলে, এখন থেকে আমার বুকে ঘুমোতে হবে, অভ্যাস করে নাও। সারা বোকার মতো ওর বরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কি মনে করে সারা বলে, আচ্ছা, আমি তো আপনার নামটাও জানি না, কি নাম আপনার? সারার কথাই ওর বর মাথার হাত দিয়ে বলে, হায় আল্লাহ, আমার বউ আমার নামটা পর্যন্ত জানে না। বিয়ে পড়ানোর সময় আসলে আমি খেয়াল করিনি। তাকাও আমার দিকে। সারা বরের দিকে তাকালেই সে বলে, তোমার বরের নাম মাহির, মাহির খান, মনে থাকবে? সারা মাথা নেড়ে বলে মনে থাকবে। মাহিনা সারা অনেকক্ষণ গল্প করে। সারা শুধু হ্যাঁ না এইসবে উত্তর দিচ্ছে। মাহির একা একা কথা বলতে বলতে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
তা দেখে মাহির মুচকি এসে বলে, ক্রাশ ডাক্তার বউ আমার। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ও মাহিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তো ওনাকে চিনি না, 1 ঘন্টার আলাপে আমি কি করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম ভাবতেই আমার ভীষণ লজ্জা লাগছে। সারা মাহিরের ঘুমন্ত মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে আসে। সারা একা একাই বিড়বিড় করছে, কেন যে ছোট মাম্মা শাড়িটা পরতে বলেছে, আমি তো শাড়ি পরতেই পারি না। এক কাজ করি, শাড়িটা কোনো রকমে পেঁচিয়ে নামাজ পড়ে নিই, নাহলে তো নামাজ পড়ার আর সময়ই থাকবে না। সারা নামাজ পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে, কি করে যে ঠিক করে শাড়ি পরা যায়, এভাবে তো বাইরের মানুষের সামনে যাওয়াও যাবে না, তাহলে আমার জন্য এবারে সবাই অপমানিত হবে। মাহিরের কাছে যাই, ও কোনো না কোনোভাবে আমাকে হেল্প করতে পারবে। সারা মাহিরের রুমে গিয়ে দেখে ও বই পড়ছে। মাহির সারাকে দেখে বলে, ভাবি তুমি এত সকালে? বিরক্ত করলাম না তো? আরে না, আসলে ভাইয়া বিয়েতে ঠিক মতো পড়ার সময় পায়নি, স্কুলে কিছুদিন পরেই পরীক্ষা, তাই একটু পড়া এগিয়ে রাখছিলাম। ও, তুমি কিছু বলবে ভাবি? হ্যাঁ মানে আমি না শাড়ি পরতে পারি না, কখনো পরিও নি, তুমি আমাকে একটু হেল্প করবে? আমিও তো পারি না, দাঁড়াও ইউটিউব থেকে দেখে নিই। মাহি আর সারা অনেক কষ্টে ইউটিউব থেকে শাড়ি পরা শিখে শাড়ি ঠিক করে পরে নেয়। থ্যাংক ইউ মাহি। ভাবি আমি তোমার ছোট বোনের মতো, আমার সাথে অন্তত এমন বিহেভ করো না। সরি পাখি, এবারের মতো মাফ করে দাও। মাহি হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে বলে, ভাবি তুমিও না? তুমি এখন পড়ো, আমি এখন আসি। আচ্ছা। সারা নিচে এসে কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি সকালে ব্রেকফাস্ট তৈরি করছে। সারাকে দেখে আর তার শাশুড়ি নীলিমা বলে, মামুনি তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো? আসলে আন্টি নামাজ পড়ে ঘুমানোর অভ্যেস আমার নেই। কি বলবি তুই আমাকে? কই কি বললাম? আমি তোর আন্টি হই, এখন থেকে মামুনি বলে ডাকবি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে হেল্প করব? না, তোকে কিছু বলতে হবে না। আমাদের বাড়ির নিয়ম, নতুন বউ 3 দিন আগুনের কাছে যেতে পারে না। ও, তাহলে আমি কি করব? এই কফি নিয়ে মাহিদের কাছে যা, ওকে কফি দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আয়, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আচ্ছা দাও। সারা কফির কাপ হাতে নিয়ে মাহিরের রুমের দিকে পা বাড়ায়। সারা কফি বেড সাইডে রেখে আস্তে আস্তে মাহিরকে ডাকছে, কিন্তু মাহির উঠছে না। সারা মাহিরের হাত ধরে ধাক্কা দিয়ে ডাক দিল। মাহির ওকে এক টানে বুকে জড়িয়ে ধরে। ঘটনা এত দ্রুত হওয়ায় সারা ভয় পেয়ে মাহিরের টি শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে। সারার মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, ও বউ, তুমি আমাকে একলা ফেলে কোথায় গিয়েছিলে? সারা বউ ডাক শুনে ওর বুকের ভেতর শীতল বাতাস বয়ে যায়। খুব ভালো লাগে বউ ডাকটা সারার। কি হলো বউ, কথা বলছো না কেন? আমি তো মামুনির কাছে ছিলাম। শুনো, আমি ঘুম থেকে উঠে সবার আগে যেন তোমার মুখ দেখতে পাই, মনে থাকবে? সারা মাথা নেড়ে হ্যাঁ বলে। মাহির সারাকে শক্ত করে জড়িয়ে ধরলেই সারা বলে, উঠুন, এবার মামুনি আপনাকে ডাকছে ব্রেকফাস্ট টেবিলে। বউ, তুমি চুপ করে শুয়ে থাকো, আমার ঘুম এখনো হয়নি। সারা কিছু বলবে তার আগে মাহির ওর মাথা বুকের সাথে চেপে ধরে। সারা আর কিছু না বলে চোখ বুজে মাহিরের বুকে ধুকপুক শব্দ শুনতে থাকে। বর্তমানে মাহির আজানের শব্দে বাস্তবে ফিরে আসে। চোখ মুছে সারার বড় ছবিটার সামনে দাঁড়িয়ে সারা বুকে মাথা রেখে বলল, আর কত শাস্তি পেতে হবে? 5 বছর তো কম সময় না। কেন সেদিন কালনাগিনীর ফাঁদে পা দিলাম, আমার সুখের সংসারটা এলোমেলো হয়ে গেছে। আমার আদরের ছোট বোনটা আজ 5 বছর ধরে আমার সাথে কথা বলে না। আমার কলিজার টুকরো দুটোকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারলাম না। এমন অপদার্থ বাবা আমি আর পারছি না সহ্য করতে, ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই। মাহির কান্না করতে করতে একসময় হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। সারা সকালে উঠে নামাজ পড়ে নাই। আজ সারা ওর বাচ্চাদের নিয়ে নিজের হাতে দেশি কিছু রান্না করে খাওয়াবে। সারা কিচেনে গিয়ে তাড়াতাড়ি করে পরোটা, মাংস, পায়েস করে নেয়। সারা সব খাবার গুছিয়ে রেখে ওপরে গিয়ে বাচ্চাদের ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেয়। সারা বাচ্চাদের কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখে সবাই টেবিলে এসে গেছে। সারাকে দেখে ওর মায়ের বকা শুরু হয়ে যায়। তুই কিচেনে গেছিলি কেন? বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়েছে যে তুই রান্না করবি? মা, তুমি শুধু শুধু বকাবকি করছো। আমি তো রোদ আর রোদ্রির জন্য রান্না করতে গিয়েছিলাম।
পরে ভাবলাম তোমাদের জন্য করে ফেলি। তোকে কিছু বলা আর না বলা সমান কথা। ওসব কথা ছাড়ো। তা মামনি, আজ কোথায় ঘুরতে যাবে তোমরা? আজ নদীর পাড়ে, শিশু পার্ক, চিড়িয়াখানা এসব ঘুরে দেখাবো। কাল নয়তো 2 দিন পর সিলেট বা কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। এটা খুব ভালো হবে। মাহিন, তুই বাবার সাথে অফিসে চলে যাস। তুই একা ওদের দুজনকে সামলাতে পারবি? আমিও তোর সাথে যাব। ইউকের অফিস আমি সামলাই, আর ওখানকার অফিস বাবা সামলাবে। প্রয়োজন হলে পরে যাব অফিসে, কিন্তু তোকে একা ছাড়ছি না। তোর যা মন চায় কর। হিয়া, তুমি কি আমাদের সাথে ঘুরতে যাবে? ম্যাম, এখানে আমার মামার বাড়ি। মামা অনেক করে যেতে বলছে, তাই আমিও চাচ্ছিলাম ওখানে কিছুদিন থাকতে। তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে তোমাকে আরো আগেই যেতে দিতাম। যাওয়ার আগে তোমার মামার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার এগুলো আমাকে দিয়ে যেও। থ্যাংক ইউ ম্যাম। মাম্মা, আমরা কোথায় যাবো? আমরা ঘুরতে যাব সোনা। ইয়ে, কি মজা! আমরা ঘুরতে যাবো। কি মজা, আমরা ঘুরতে যাব। তার আগে খাবারটা শেষ করতে হবে যে। আচ্ছা। সারা ওদের খাইয়ে দিতে শুরু করে। রোদ আর রোদি ঘুরতে গিয়ে কি কি করবে ওসব বলছে। তা শুনে সবাই হাসতে হাসতে শেষ। দেদা আজ আমাকে আইসক্রিম কিনে দিবে। না, আজ তোদের একটা মজার খাবার খাওয়াবো। কি খাবার দাদা? এখন বলা যাবে না, সারপ্রাইজ। আমারও না। না, তোকেও না। লাগবে না তোমার সারপ্রাইজ। রোদ্রির কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। হসপিটালে সারার বাড়ির সবাই অনেক চেষ্টা করেছে হসপিটাল থেকে ওর অ্যাড্রেস নেওয়ার জন্য, কিন্তু সারা হসপিটালে বলে গেছে ওর অ্যাড্রেস যেন কাউকে না দেওয়া হয়। কিরে আরো, পেলি আপুর অ্যাড্রেস? এখন আর আপুর অ্যাড্রেস খুঁজে কি হবে? তাকে তার দুনিয়াতে শান্তিতে থাকতে দাও। আর কত কথা শোনাবি আমাকে? আমি তো না বুঝি ওকে। মাম্মা, তুমি আপুর মা। পুরো দুনিয়া আপুকে ভুল বুঝলেও তুমি কি করে ভুল বুঝতে পারো? তুমি জানো না তোমার মেয়ে কেমন? থাক এসব কথা। কিন্তু সারার সাথে ছেলেটা কে ছিল? সারা কি বিয়ে করেছে? এই তোমাদের এক দোষ, সত্যি না জেনে নিজের মন গড়া কথা তৈরি করা। আর যদি বিয়ে করেও থাকে তাহলে বাকি সারা জীবন মানুষ তো আর একরকম কাটায় না। যাই হোক, আমি এখন এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না। যারা, তুই আমার ভার্সিটিতে যাবি? তাহলে চল, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ চল আপু, আমিও যাব তোর সাথে। আফরিনা যারা কারো উত্তরের অপেক্ষা না করে ভার্সিটির জন্য বের হয়ে যায়। খানবাড়ি ব্রেকফাস্ট টেবিলে সবাই চুপচাপ খাবার খাচ্ছে, কেউ কোনো কথাই বলছে না। নীলিমা হঠাৎ করে মাহিরকে বলে ওঠে, মাহির, আমি তোর কাছে কিছু চাইবো, দিবি তুই? এমন করে বলছো কেন মামনি? বলো না তোমার কি চাই। আমি চাই আমার বাড়ির লক্ষ্মী আবার বাড়ি ফিরে আসুক, আমার নাতি নাতনি এই খানবাড়ি মাথায় করে রাখুক। পারবি তুই আমার এই চাওয়া পূরণ করতে? মাহির ভাবনায় পড়ে গেল, সারা কি কখনো ওকে ক্ষমা করবে? ক্ষমা করলেও কখনো ওর জীবনে ফিরে আসবে? নানান প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। মামনি, ও কি? তুই পারবি কি না তাই বল। মায়ের চোখ বন্ধ করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, কথা দিলাম মামনি, ওকে আবার আমার জীবনে ফিরিয়ে আনবো। তোমার বাড়ি আবার আনন্দে উৎসবে ভরে উঠবে। মাহিরে চলে যাওয়ার দিকে তাকিয়ে নীলিমা আর সোহান স্থির নিঃশ্বাস ফেলে সোহান নীলিমাকে বলে, চিন্তা করো না, তোমার ছেলে কখনো কথার খেলাপ করেনি। এবার আমাদের দুঃখের অবসান ঘটবে। তাই যেন হয়। এদিকে সারারা সকাল থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করে। রোদ আর রোদ্রি আজ খুব খুশি। সারা বলল আজ অনেক ঘোরাঘুরি করেছে রোদ রোদ্রিকে নিয়ে, এবার বাড়ি যাওয়া দরকার। মাহিন বলে, আপু, ওদের আগে সারপ্রাইজ দিয়ে নি, তারপর না যাব। তুই আবার কি সারপ্রাইজ দিবি? চল না, এত কথা বলছিস কেন? সারা আর কোনো কথা বলে না। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে ফুচকার দোকানের সামনে থামে। মাহিন ওদের গাড়ি থেকে নামতে বলে ও নেমে পড়ে। সারা বাচ্চাদের গাড়ি থেকে নামিয়ে চারপাশে তাকিয়ে বলে, এখানে কেন আনলি? কেন আবার? আমার রোদ আর রোদ্রি প্রথমবার বাংলাদেশে এসেছে। ওদের যদি বাংলাদেশে বিখ্যাত ফুচকা না খাওয়াই তাহলে ওরা এটা মিস করবে। তাই নাকি? মাম্মা, ফুটাতি? ফুকা না বাবা, ফুচকা, খুব মজার একটা খাবার। দেদা, এই তোমার সারপ্রাইজ। হ্যাঁ মামনি, জানো ছেলেরা না কি তেমন ফুচকা খায় না, কিন্তু আমি আর আমার এক বন্ধু কম্পিটিশন দিয়ে ফুচকা খেতাম। এত বকবক না করে ফুচকা অর্ডার কর, আর পিচ্চিদেরটাই ঝাল ছাড়া। মাহিন ফুচকা অর্ডার করতে চলে যায়। সারা রোদ আর রোদ্রিকে চেয়ারে বসিয়ে দেয়।
রোদ আর রোদ্রিতেও কথা ঝুড়ি খুলে বসেছে। মাহিন ওদের পাশে বসে বলে ফুচকা দিতে দেরি খাবে। সারা বসে থাকতে ভালো লাগছে না বলে উঠে চারপাশে হাঁটা শুরু করে। মাহিনদের থেকে অনেকটা দূরে এগিয়ে এসেছে তা সারা খেয়াল করেনি। সারা আশেপাশে প্রকৃতি দেখতে ব্যস্ত। একটা গাড়ি এসে সারার পাশে থামে। সারা সেদিকে না তাকিয়ে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কেউ একজন পেছন থেকে দৌড়ে সামনে এসে সারাকে জড়িয়ে ধরে। এতে সারা খানিকটা অবাক হয়ে তাকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে বলে, কে আপনি? আমাকে এভাবে জড়িয়ে ধরেছো কেন? কুত্তি, আর একটা কথা বলবি তো থাপড়াইয়া তোর দাঁত ফেলে দিমু। সারা সামনের মানুষটাকে দেখে জড়িয়ে ধরে বলে, মিথিলা। এই তুই আমারে ছাড়, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মিথু জানু সোনা আমার, রাগ করিস না, আমি তোকে সব বলবো। এই জানো সোনা, কোথায় ছিলে এতদিন? আমার কথা মনে পড়েনি তোর? এই 1 বছরের বন্ধুত্ব আমাদের। তখন পরিস্থিতি এমন ছিল যে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তুই আর রাজ এখানে ছিলিস না, তোদের 2 ফ্যামিলি ট্যুরে গিয়েছিল। আমি আর কিছু না ভেবে দেশ ছেড়ে চলে যাই। আমি আর রাজ প্রথমে মনে করেছি প্রেগনেন্সি করা নিয়ে তুই বাড়িতে আসছিস, আর তোর ফোনও বন্ধ ছিল। পরে একদিন রাজ আর আমি শপিং থেকে ফেরার পথে মাহির ভাইয়ার সাথে দেখা। তাকে তোর কথা জিজ্ঞেস করলে বলে সে জানে না। পরে রাজ জোর করায় সব বলে দেয় তোর সাথে ঠিক কি হয়েছে। পরে আমি আর রাজ ওখান থেকে রেগে চলে আসি। তোকে অনেক জায়গায় খোঁজ করছি আমরা, কিন্তু কোথাও পাইনি। ওই ঘটনার 1 বছর পর তোর 2 ফ্যামিলির সাথে আমার আর রাজের কাছে আমরা তোর কোনো খবর জানি কিনা। তখন রাজ ওদের বলে ও জানলেও কখনো ওদের বলবে না। ওসব কথা ছাড়, এখন বল তুই আর রাজ বিয়ে করেছিস? না রে। কেন? তোরা তো দুজনকে সে কলেজ লাইফ থেকে ভালোবাসতিস, তাহলে? আর বলিস না শয়তানটার কথা। শয়তানি ছাড়া আর কিছু পারে না। হারামিটা আরও 1 বছর পর বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি 1 মাসের মধ্যে বিয়ে না করলে আমি আমার পাশের বাড়ির ছেলের সাথে পালিয়ে যাব। তাই সে বিয়ে করতে রাজি হয়েছে। 15 দিন পর বিয়ে। তুই তো জানিস আমার স্বপ্ন ছিল ডেস্টিনেশন ওয়েডিং করার। তাই আমার স্বপ্ন পূরণ করতে কক্সবাজার ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করা হয়েছে। শোন, আমি কোনো কথা শুনতে চাই না। তুই কাল আমার সাথে কক্সবাজার যাবি, আর রাজ তোকে দেখলে পাগল হয়ে যাবে। তাই বলে কালকেই? শখচুনি, তোকে তো আমি। এই 1 মিনিট, তোর আর আমার বেবি কই? জানু, বেবি নয় বেবিস। মানে? আমার টুইন বাচ্চা, গাধা কোথাকার। ও মাই গড শারু, কোথায় ওরা? চুনি শোন, ওদের সামনে আবার আমাকে পচানো শুরু করে দিস না যেন। না না, ওদের কি বলতে পারি? ওদের মা কত বড় কুত্তি। তুই কি বললি? কিছু না জানো, তোমার প্রশংসা করলাম। এখন চলো। সারা আর মিথিলা মাহিনদের ওখানে যায়। সারা মিথিলার সাথে মাহিনের পরিচয় করিয়ে দেয়। রোদ আর রোদ্রিত ওদের খালামণিকে পেয়ে খুশি দেখে কে। ওরা সবাই মিলে মজা করে একসাথে ফুচকা খায়। সারা এখন ওর বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরবে বলে মিথিলাকে বলে, তোরা তো কাল সকাল সকালই বেরিয়ে পড়বি কক্সবাজারের উদ্দেশ্যে, তাই না? আমার সাথে তুইও যাবি। শোন শোনা, আমার কথায় রাগ করিস না। তোরা কাল সকালে বেরিয়ে যা। কাল সকালে না আমার একটা কাজ আছে। আমি না হয় বিকালের ফ্লাইটে কক্সবাজার যাব। কিন্তু প্লিজ। ওকে, কিন্তু কাল রাতের মধ্যে যদি আমি তোকে আমার সামনে না পাই, দেখে নিস আমি তোর কি অবস্থা করি। ওকে মেরি মা। রোদ্রি, আমি এখন যাই কেমন? কালকে তো আবার দেখা হবে, তাই না? আচ্ছা খালামণি। সারা মিথিলার থেকে বিদায় নিয়ে ওরা বাড়ি ফেরে। সন্ধ্যার পর রোদ আর রোদ্রি সারাদিন কি করেছে তা দাদুভাই আর দিদাকে গল্প করে শোনাচ্ছে। ওরা কথা বলতে বলতে কখন যে রাতের খাবার সময় হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। সারা সবাইকে ডেকে নিয়ে যায় খাবার টেবিলে। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। সারা রোদ আর রোদ্রিকে ঘুম পাড়িয়ে দিয়ে ওদের পাশ থেকে উঠে ওদের গায়ে চাদর দিয়ে বারান্দায় চলে আসে। সারা ছোট্ট নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে একা একা বলতে থাকে, আমার মনে হচ্ছে তুমি আমার আশেপাশে আছো মাহির। আবার সেই আগের মতো অনুভূতি। তুমি আমার আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায়। তুমি কোথায় মাহির? সারা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ওর খুব প্রিয় একটা গান গাইতে শুরু করে। সারা গান শেষ করে ওর আর মাহিরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। অতীত। সারার বউ ভাতের দিন সারাকে আর মাহিরকে নিতে সারাদের বাড়ি থেকে লোক এসেছে। মাহির তাদের জানিয়ে দেয় ওরা এখন যেতে পারবে না, কিছুদিন পর যাবে। সারা কিছুটা কষ্ট পেলেও তা প্রকাশ করে না। মাহির ঠিকই বুঝতে পারে সারা কষ্ট পেয়েছে। রাতে ঘুমানোর সময় সারা মাহিরের উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে থাকে।
মাহির এক টান দিয়ে সারাকে নিজের বুকে জড়িয়ে ধরে। সারা মাহিরের থেকে নিজেকে ছাড়াতে চাইলে মাহির সারাকে বলে, বউ, আমি জানি তুমি আমার কথায় কষ্ট পেয়েছো। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করছি। ভালো না চাই জানা আছে আমার। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারা মাহিরের বুক থেকে মাথা তুলে মাহিরের দিকে তাকিয়ে বলে, কি সারপ্রাইজ? তা কাল সকালেই দেখো। মাহির সারার কপালে একটা চুমু দিয়ে ঘুমোতে বলে। সারা আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। মাহির সকাল সকাল ঘুম থেকে উঠে সারাকে তাড়া দিয়ে রেডি করিয়ে ব্রেকফাস্ট করে ওকে সাথে নিয়ে বেরিয়ে যায়। সারা গাড়িতে অনেকবার জিজ্ঞাসা করেছে ওরা কোথায় যাচ্ছে, কিন্তু মাহির কিছুই বলেনি। মাহির সারাকে কোচিংয়ে ভর্তি করিয়ে দেয় মেডিকেল কলেজে পড়ার জন্য। ওখান থেকে বেরিয়ে এসে সারা ঝড়ের গতিতে মাহিরকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ। আজ আমি খুব খুশি, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মাহির ওর বোর পাগলামি দেখে মুচকি এসে সারাকে জড়িয়ে ধরে বলে, আমার থ্যাংক ইউ চাই না, আমার অন্য কিছু চাই। সারা মাহিরকে ছাড়িয়ে নিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি চাই আপনার? এখন থেকে আমাকে তুমি করে বলবে, পারবে? ইস, আমার তো লজ্জা করে। কি হলো বলো? সারা মাথা নেড়ে হ্যাঁ বলে। মাহির হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে। মাহির সারাকে নিয়ে কিছুক্ষণ ঘুরে বাড়ি ফেরার পথে সারা ফুচকার দোকান দেখে মাহিরকে গাড়ি থামাতে বলে। মাহির গাড়ি থামিয়ে কিছু জিজ্ঞাসা করবে তার আগে সারা গাড়ি থেকে নেমে পড়ে। মাহির তাকিয়ে দেখে সারা ফুচকার দোকানের সামনে। মাহির গাড়ি থেকে নেমে রেগে সারাকে কিছু বলতে যাবে, কিন্তু সারার হাসির মুখ দেখে মাহির আর কিছু বলতে পারে না। সারা ফুচকা খেতে খেতে মাহিরকে ফুচকা খেতে বলে, কিন্তু মাহির খাবে না বলে। সারা আর কিছু না ভেবে মাহিরের মুখে ফুচকা ঢুকিয়ে দেয়। মাহির ফুচকা খেয়ে ঝালে বাদুরের মতো লাফালাফি শুরু করে দেয়। সারা মাহিরের অবস্থা দেখে হাসতে হাসতে অবস্থা শেষ। সারা ওর ব্যাগ থেকে চকলেট বের করে পুরোটা মাহিরের মুখে ঢুকিয়ে দিয়ে আবার হাসতে শুরু করে। বর্তমানে সারার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। জানো মাহির, আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, আর এখন আমি আমার সবটা দিয়ে তোমাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। দূর থেকে দুটো চোখ সারাকে দেখে চোখের জল ফেলছে। সে আর কেউ নয়, মাহির। মাহির ওর মামুনিকে কথা দিয়ে লোক লাগায় সারা কোথায় থাকে কি করে সব জানার জন্য। কিছুক্ষণ আগে খবর পেয়ে ছুটে আসে সেখানে এক নজর সারাকে দেখার জন্য। সারা রুমে চলে গেলে মাহির চোখ মুছে বলে, যা শাস্তি দেওয়ার আমার পাশে থেকে দেবে। আমার থেকে তোমাকে আর আলাদা করছি না। খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি আমি। খান বাড়িতে রাত 12টা বাজে। নীলিমা সোহান হলরুমে বসে আছে মাহিরের জন্য। এখনো মাহির বাড়িতে ফেরেনি। কিছুক্ষণ পর মাহিরের গাড়ির শব্দ শোনা যায়। মাহির হলরুমে এসে দেখে ওর মামুনি আর বাবাই বসে আছে। মাহির সোজা গিয়ে তাদের সামনে ফ্লোরে বসে তাদের হাত ধরে বলে, তোমরা কি চাও আমি আবার সারাকে আমার জীবনে ফিরিয়ে আনি? মাহিরের এমন কথায় দুজনেই চমকে যায়। তারপরও নিজেদের সামলে বলে, হ্যাঁ চাই, আমাদের বাড়ির লক্ষ্মী আবার এই বাড়িতে ফিরে আসুক। তাহলে তোমাদের আমাকে সাহায্য করতে হবে। সারা যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এখন বল কি করতে হবে? তোমার আর সারার বাবার বিজনেস পার্টনার নিলয়ের ছেলে বিয়ে উপলক্ষে আমাদের পরিবার আর সারাদের পরিবার সবাইকে ইনভাইট করেছে। আমি চাই আমরা সবাই ওখানে যাব। কিন্তু ছোট পাপা অসুস্থ, সে না হয় কিছুদিন পরে যাবে। কিন্তু কেন? নিলয় আঙ্কেলের ছেলে আর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারা দুজন সারার দুই বেস্ট ফ্রেন্ড। কাল সারা ওদের ওখানে মানে কক্সবাজারে যাবে। এটা শেষ সুযোগ মামনি। এই বিয়ের মধ্যে আমি যদি সারার রাগ না ভাঙতে পারি তাহলে সব আশা শেষ হয়ে যাবে। এমনকি সারা ইউকে যাবার টিকিট পর্যন্ত কেটে ফেলেছে। ঠিক আছে, কাল আমরা যাব নিলয়ের সাথে কক্সবাজার। এখন কান্না বন্ধ কর। তোমার লুচ্ছা নির্লজ্জ রোমান্টিক মাহির আবার ফিরে আসছে তোমার কাছে। তোমার সব অভিমান ভাঙাতে আসছি আমি। পরের দিন মাহি ওদের বাবা মাকে, যারা আরফিন আরাফ ওরা সবাই মিথিলাদের সাথে কক্সবাজার যায়। মাহির অনেক রিকোয়েস্ট করে মিথিলা আর রাজকে যেন এখনই সারাকে কিছু না বলে, তাহলে ও আর কক্সবাজারে আসবে না। ওরা মেনে নিয়ে মাহিরকে শেষ একটা সুযোগ দেয়। সারার বাবা মা, ছোট আম্মা এরা সবাই সারার ছোট পাপা সুস্থ হলে পরে আসবে। এদিকে সারা কাজ ছেড়ে নিয়ে রেডি হয়ে নেয়। মাহির সারার সাথে যেতে চেয়েছিল, কিন্তু সারা বারণ করেছে, কারণ মাহির আর ওর বাবার একটা বিজনেস মিটিং আছে। সারা চায় না ওর জন্য ওদের বিজনেসের কোনো ক্ষতি হোক, তাই মাহিন 2 দিন পর কক্সবাজার যাবে। মাহির বিকালে সারাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে,
কিছুক্ষণের মধ্যেই সারা কক্সবাজার পৌঁছে যায়। সারাকে নিতে রাজ আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে কাজ পড়ে যাওয়ার কারণে ওর আসতে পারেনি। রাজ গাড়ি পাঠিয়ে দেয় সারার জন্য। এয়ারপোর্ট থেকে রিসর্ট বেশি দূরে না হওয়ায় সন্ধ্যার পরই পৌঁছে যায় সারা। ড্রাইভারকে সারা ওর ট্রলি নিয়ে আসতে বলে। রোদ আর রৌদ্রিকে কোলে নিয়ে পা বাড়ায় রিসর্টের ভেতরে। সারা একটু এগিয়ে দেখে মিথিলা বাগানে দাঁড়িয়ে ফোনে কার সাথে কথা বলছে। রোদ আর রৌদ্রি সারার কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে মিথিলাকে জড়িয়ে ধরে বলে, খালামণি। মিথিলা ফোন কেটে হাসি মুখে ওদের কোলে নিয়ে বলে, আরে আমার সোনারা, তোমরা এসে গেছো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না খালামণি, মাম্মা ছিল তো থাতে। সারা ওদের কাছে এসে বলে, কিরে তুই এখানে কি করছিস? আর তোর বরটা কোথায়? সামনেই আছে, তোর ওপর খুব রেগে আছে। সারা মিথিলার কথা শুনে একটা হাসি দিয়ে ওর সাথে রিসর্টে গেলে কোথা থেকে কে একজন এসে সারাকে কোলে নিয়ে চারপাশে ঘোরানো শুরু করে দেয়। মিথিলা, রোদ আর রৌদ্রি তো খিলখিল করে হেসে দেয়। সারা চিৎকার করে বলে, রাজের বাচ্চা ছাড় আমাকে, তোর মাথা ঘুরছে। এটা তো শাস্তি এত বছর আমাদের থেকে দূরে থাকার জন্য। শয়তান ছাড় আমাকে, ভালো হচ্ছে না কিন্তু, ছাড় বলছি। ও মারে গেলাম রে, চুলগুলো ছাড়, আমি তোকে নামিয়ে দিচ্ছি। তুই এখনো আগের মতো আমার উপর অত্যাচার করিস। আর তুই আগের মতো শয়তানি আছিস। এর জন্যই তো জানো তোর এতগুলো লাভ। তোর মতো কেউ আমার বোঝে না। তোর জন্য এই বুকটা খা খা করছিল। আই জানো আমার বুকে। সারা তেড়ে গিয়ে রাজকে মারতে মারতে বলে, তোর লজ্জা করে না 2 বাচ্চার মার উপর লাইন মারতে? জানো তুই 100 বাচ্চার মা হলেও আমি তোর উপর লাইন মার, এটা কোনো ভুল নেই। মিথিলা শোন, তোকে না এই লুচ্চাটাকে বিয়ে করতে হবে না। আমি তোর জন্য ঠিক কোনো পাত্র দেখবো। জানো তুই আমাকে লুচ্চা বলতে পারলি? হয়েছে, আর ঢং করতে হবে না, আমি জানি তুই কেমন। জানো আমাদের বেবিটা কই? এই তো আমার কোলেই আছে। মাশাআল্লাহ, সারা বেবি দুটো একদম তোর মতো হয়েছে। আমার বাবুরা আমার মতো হবে না তো কি তোর মতো হবে? মাম্মা এই লোটাতে। ও তোমাদের মামা প্লাস আঙ্কেল হয়। এবার তোমরা ঠিক করে নাও ওকে কি ডাকবে। আমি বলি? বল। আমাকে বাবাই আর মিথিলাকে মামনি বলে ডাকিস, তাহলে হবে। আর খালামণি ডাকতে হবে না। হ্যাঁ এটাই ঠিক হবে। তোরা যা মনে চায় তাই কর। বউ। কেউ একজন বউ বলে ডাক দেয় সারাকে। চিরচেনা কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় সারা। ধীর পায়ে পেছন ঘুরে দেখে তার প্রিয় মানুষটি দাঁড়িয়ে আছে। সেদিন হাসপাতালে ভালো করে খেয়াল করেনি সারা। আগের তুলনায় মাহির অনেক শুকিয়ে গেছে। চোখে আগের মতো মায়া নেই। চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে। এখন আগের মতো স্টাইলও করে না। হঠাৎ করে মাহির এক কদম এগিয়ে আসলে সারা কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। মাহিরের থেকে 2 পা পিছিয়ে যায়। নিজেকে শক্ত করে মাহিরের পেছনে তাকিয়ে দেখে মাহিরের বাড়ির আর সারাদের বাড়ির লোকজন মাহিরের পেছনে দাঁড়িয়ে আছে। সারা রক্ত চোখে রাজ আর মিথিলার দিকে তাকায়। রাজ আর মিথিলা সারার চোখ দেখে ভয় পেয়ে যায়। সারা ভাবছে রাজ আর মিথিলা ওকে মিথ্যে বলে এখানে এনেছে। সারা দ্রুত পায়ে রাজের কোল থেকে রোদ আর রৌদ্রিকে কোলে নিয়ে রিসর্ট থেকে বেরিয়ে যেতে চাইলে মিথিলা সারার হাত ধরে বলে, সারা আমার কথা শোন প্লিজ। তুই আমাকে ভুল বুঝছিস। আমি আর রাজ এসবের কিছুই জানতাম না। আজ সকালে এসব জানতে পারি। তোর বাবা আর মাহিরের বাবা আমার আর রাজের বাবা বিজনেস পার্টনার, তাই আমাদের বিয়ে উপলক্ষে ওদের ইনভাইট করছে। ঠিক আছে, তোরা বিয়ে এনজয় কর, আসছি আমি। আসছি মানে? আজ রাতেই ঢাকা ব্যাক করবো তাই। তুই কোথাও যাবি না। তুই সব জেনেও। এর মধ্যে রাজ আর মিথিলা পরিবারের সবাই এখানে চলে আসে। রাজের মা আর মিথিলার মা সারাকে দেখে সারাকে জড়িয়ে ধরে। রোদ আর রৌদ্রিকে কোলে নিয়ে বলে, সারা মামনি, আমাদের সোনামণিদের দেখতে তো খুব মিষ্টি। কি নাম রেখেছিস ওদের? রোদ আর রৌদ্রি। এই নাম দুটো ওদের জন্য একদম পারফেক্ট। মিথিলা সারার কানে কানে বলে, তুই যদি আমাদের বিয়েতে উপস্থিত না থাকিস তাহলে তোর সাথে বন্ধুত্ব শেষ। সারা কি করবে ভেবে পায় না। একটা মানুষের জন্য এতগুলো মানুষকে তো আর কষ্ট দেওয়া যায় না। তাই সারা ঠিক করে ও যাবে না এখান থেকে। সারা কিছুক্ষণ ওদের সাথে কথা বলে রাজকে বলে ওর রুম দেখিয়ে দিতে। রাজ সারার রুম দেখিয়ে দিয়ে চলে যায়। সারা ফ্রেশ হয়ে রোদ আর রৌদ্রিকে ফ্রেশ করিয়ে ডিনার করে নেয় 3 জন একসাথে। সারা রোদ আর রৌদ্রিকে গল্প করে ঘুম পাড়িয়ে দেয়। সারা ভাবছে কি করে মাহিরের সামনে শক্ত থাকা যায়। সারার ভাবনা ছেদ করে দরজায় নক করার শব্দ। সারা উঠে রোদ আর রৌদ্রিকে ঠিক করে শুইয়ে দিয়ে দরজা খুলে মেজাজ বিগড়ে যায় সারার। মাহির দরজার সামনে দাঁড়িয়ে আছে।
কি চাই? তোমার কাছে একটা অনুরোধ আছে বউ। বউ? প্লিজ আমার কথাটা একটু শোনো। আমার কথাও সেদিন কেউ শোনেনি, তাহলে আমি কেন শুনবো? প্লিজ বউ, তুমি এত নিষ্ঠুর হও না, একবার শুধু। সারা কিছুক্ষণ ভেবে বলে, বলুন কি বলবেন। আমাদের সন্তানের আমি একটু কোলে নিয়ে আদর করতে চাই, দেবে? আমাদের সন্তান? ও হ্যালো মিস্টার খান, ওরা শুধু আমার সন্তান। আর সব থেকে বড় কথা কি জানেন, আমার মতো চরিত্রহীনদের গর্ভে আপনার সন্তান জন্ম নিবে? মাহি সারার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, বউ আমি জানি আমি যা করছি তা ক্ষমা পাওয়ার অযোগ্য, তুমিও জানো আর আমিও জানি ওরা আমাদের সন্তান। একবার, শুধু একবার ওদের মন ভরে আদর করতে চাই, প্লিজ বউ, শুধু একবার। মাহিরের চোখে বিন্দু বিন্দু পানি গাল বেয়ে ফ্লোরে আছড়ে পড়ছে। সারা মাহিরের চোখে পানি দেখে ওর মন কিছুটা নরম হয়। হাজার অন্যায় করুক, মাহির তো ওর সন্তানের বাবা, ওর ভালোবাসার মানুষ। সারা ওর মুখ থেকে মাহিরের হাত সরিয়ে দিয়ে বলে, রোদ আর রোদ্রি ঘুমিয়ে পড়েছে, কাল সকালে আমি ওদের আপনার কাছে নিয়ে যাব, এখন প্লিজ এখান থেকে যান। এই বলে সারা মাহিরের মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মাহির সারার কথা শুনে আশার এক বিন্দু আলো দেখতে পায়। মাহির জানে সারা মাহিরকে নিজের থেকেও বেশি ভালোবাসে। সারা নিজেকে কষ্ট দিতে পারে, কিন্তু মাহিরকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। মাহির চোখ মুছে স্বস্তির একটা হাসি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। মাহিরের এখন শুধু সকালের অপেক্ষা। সারা দরজা বন্ধ করে দিয়ে চোখ দিয়ে অযোধ্যায় বৃষ্টি পড়তে শুরু করে। এখন শুধু নতুন ভোরের অপেক্ষায় আছে দুটো মানুষ। পরদিন সকালে সারা শাওয়ার নিয়ে নামাজ পড়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্রের ঢেউ উপভোগ করছে সারা। এর মধ্যে রোদ আর রোদ্রি ঘুম থেকে উঠে গেলে সারা ওদের ফ্রেশ করিয়ে রেডি করে নিচে নামে। মিথিলা ফোন করে সারাকে তাড়াতাড়ি রিসর্টের বাগানে আসতে বলে। আজ সবাই একসাথে বাগানে ব্রেকফাস্ট করবে। সারা আস্তে আস্তে রোদ আর রোদ্রির হাত ধরে হেঁটে লিফটে ওঠে। লিফট থেকে বেরিয়ে দেখে মাহি রোদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। মাহি সারাকে চোখের ইশারায় জিজ্ঞাসা করে ও বাচ্চাদের কাছে যেতে পারবে কিনা। সারা মাথা নেড়ে সম্মতি জানায়। মাহিরা দেরি না করে দৌড়ে রোদ আর রোদ্রিকে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে। রোদ আর রোদ্রি কিছুই বুঝতে পারছে না। সারা বাবা সন্তানদের মিলন দেখে চোখ দিয়ে এক বিন্দু পানি গড়িয়ে পড়ে। কারো চোখে পড়ার আগে সারা চোখের পানি মুছে ফেলে। মায়ের খুশিতে পাগল হয়ে গেছে। রোদ আর রোদ্রি সারা মুখে চুমু দিচ্ছে। রোদ আর রোদ্রি দুজনের হাতে চুমু দিয়ে কেঁদে ফেলে মাহির। কান্না করছো কেন? তোমার মা তোমাকে বকবে। মাহির হেসে দিয়ে চোখ মুছে বলে, না মা, আমাকে কেউ বকেনি। তাহলে কান্না করতো কেন? হারানো দুই রত্ন ফিরে পেয়েছি, তাই খুশিতে চোখে পানি চলে এসেছে। দূর বাবা, আমি এত থক্ত কথা আমি বুঝি নাকি? রোদ্রির কথা শুনে সারা ফিক করে হেসে দেয়। আচ্ছা তুমি আমরা তোমাকে কি বলে ডাকবো? ছেলের মুখে এমন কথা শুনে মাহিরের মুখটা চুপসে যায়। কি বলবে মাহির? সারা তো এখনো ওকে মেনে নেয়নি। তাহলে সারা মাহিরকে অবাক করে দিয়ে বলে, রোদ, রোদ্রি, উনি তোমাদের পাপা। সারার কথা শুনে মাহির আজ যেন খুশিতে মরে যাবে এমন অবস্থা। রোদ আর রোদ্রি একবার ওদের মাম্মামের মুখের দিকে তাকাচ্ছে আর একবার মাহিরের মুখের দিকে তাকাচ্ছে। মাহির মুখ কালো করে বলে, আমাকে পাপা বলে ডাকবি না? আমরা তোমার উপর না করেছি। কেন? এতদিন কোথায় ছিলে? আমাদের তো একটুও ভালোবাসো না, তাই না? মাহির কেঁদে ওদের জড়িয়ে ধরে বলে, তোদের পাপাটাকে এবারের মতো ক্ষমা করে দে। আর কখনো এমন ভুল করব না, আর কখনো এমন ভুল হবে না। সত্যি তো? একদম সত্যি। তাহলে আমাদের আর ভাইকে যা বলো। মায়ের ফিক করে হেসে দিয়ে বলে, আচ্ছা, আমি তোমাদের বড় বড় দুটো টেডি কিনে দেবো। রোদ আর রোদ্রি খুশি হয়ে মাহিরের দুই গালে দুজনে চুমু দেয়। মাহিরও টুক করে ওদের গালে চুমু খায়। ও মাম্মা, আমার খিদে পেয়েছে। চলো বাবা, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। বলছি কি, আমি ওদের কোলে নিয়ে আসি? ঠিক আছে। মাহির আর কিছু না বলে বাচ্চাদের কোলে তুলে নেয়। রোদ আর রোদ্রি মাহিরের গলা জড়িয়ে ধরে। সারা আর মাহির ওদের বাচ্চাদের নিয়ে রিসর্টের বাগানের দিকে পা বাড়ায়। ওদের চারজনকে একসাথে দেখে মামনি, যারা, আরফিন ওদের চোখ দিয়ে খুশিতে পানি পড়তে থাকে। আজ কত বছর পর সারা আর মাহির একসাথে। মামনি চোখ মুছে মাহিরের দিকে এগিয়ে গিয়ে বলে, দে দাদু ভাইদের আমার কোলে দে। রোদ আর রোদ্রি যাবে না বলে মাহিরের গলা জড়িয়ে ধরে সারার দিকে তাকিয়ে থাকে। সারা ওদের সামনে এসে মিষ্টি হেসে বলে, রোদ, রোদ্রি, উনি তোমাদের দিদা হয়, যাও ওনার কোলে যাও। সারা বলতেই ওরা লাফ দিয়ে মামনির কোলে পড়ে।
যারা আর আরফিন ওদের দিকে এগিয়ে আসলে সারা ওদের দেখিয়ে বলে, রৌদ্রি উনি তোমাদের বড় খালামণি আর ও তোমাদের ছোট খালামণি। এর মধ্যে বাবাই, মাহি, আরাফ এরা সবাই এলে সারা সবার সাথে রোদ আর রৌদ্রি পরিচয় করিয়ে দেয়। রোদ আর রৌদ্রিকে নিয়ে কাড়াকাড়ি চলছে, কে বেশি আদর করতে পারে। রৌদ্রি এসব সহ্য করতে না পেরে বলে, ও মা, তোমার এত রিলেটিভ, আমার এত ছোট মাথায়, কি করে এত নাম মনে রাখবো? রৌদ্রির কথায় সবাই ফিক করে হেসে দেয়। সবাই যে যার মতো ব্রেকফাস্ট করে দেয়। রোদ আর রৌদ্রিকে মাহিরের বাবাই মামুনি নিজের হাতে খাইয়ে দেয়। সারা ওর পরিবারের লোকদের সাথে তেমন কোনো কথা বলেনি। কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ বা না এর মধ্যে উত্তর দিয়েছে। মাহি সারার সাথে আর কথা বলেনি। ও রোদ আর রৌদ্রিকে নিয়ে মেতে আছে। রাত সবাইকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যায়। বিয়েতে এখনো অনেক দিন বাকি আছে, বিধায় 2-3 দিন ওরা কক্সবাজারে ঘোরাঘুরি করবে। রোদ রাজের কোলে আর রৌদ্রি আরফিনের কোলে করে ঘুরে বেড়াচ্ছে। সারা ওদের থেকে একটু দূরে কোলাহল মুক্ত পরিবেশে এসে নিজ মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। মাহির এসে কখন যে সারার পেছনে দাঁড়িয়েছে সেদিকে সারার খেয়ালই নেই। ও তো প্রকৃতির সাথে নিজের কষ্টগুলো ভাগ করে নিতে ব্যস্ত। মাহির ধীর কণ্ঠে সারাকে বলে, বউ। তারা চমকে উঠে পেছন ফিরে মাহিরকে দেখে পুনরায় আবার সমুদ্রের দিকে তাকিয়ে বলে, বউ, মিস্টার খান, আপনি কোথাও ভুল করছেন। আমি কোথাও ভুল করছি না বউ, তুমি আমার বউ, তুমি। 5 বছর আগে আমি কারো বউ ছিলাম, কারো বাড়ির পুত্রবধূ ছিলাম, কারো বাড়ির মেয়ে ছিলাম, কারো ভাবি ছিলাম, কারো বোন ছিলাম, কারো ভালোবাসার মানুষ ছিলাম। কিন্তু 5 বছর আগে একটা অভিশপ্ত রাতে আমি আমার আপনজনদের কাছে মৃত হয়ে যাই। এখন শুধু আমার একটাই পরিচয়, আমি রোদ আর রৌদ্রির মাম্মা। সুতরাং আমাকে মিথ্যা কোনো সম্পর্কের বাঁধনে বাঁধার চেষ্টা করবেন না। মাহির সারার সামনে গিয়ে বলে, আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওই দিন তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। তার শাস্তি আমি 5 বছর ধরে পাচ্ছি। প্লিজ বউ, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। কথা দিচ্ছি কখনো অভিযোগ করার সুযোগ দেব না। সারা মাহিরের হাত সরিয়ে দিয়ে রাগী চোখে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি আমার সন্তানদের আপনার সাথে মিশতে দিয়েছি মানে এই নয় যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কেন মিশতে দিয়েছি জানেন? আর 5টা বাচ্চার মতো ওদেরও পাপা ছিল, একটা বড় পরিবার ছিল, এসব জানার জন্য। মাত্র 15 দিনই তো আমরা এখানে আছি। ততদিন না হয় আপনি ওদের কাছে একজন ভালো পাপা হয়ে থাকলেন, তারপর আপনি আপনার রাস্তায় আর আমরা আমাদের রাস্তায়। আর সব থেকে বড় কথা, আমার মতো খারাপ মেয়ের সাথে আপনার জীবন একই সুতোয় বাঁধতে হবে না। সারা আরো কিছু কড়া কথা বলে ওখান থেকে চলে যায়। সারার বলা কথাগুলো মাহিরের বুকে তীরের মতো বেঁধে। মাহিরের অজান্তেই চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। মাহির সারা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সারা ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। সারা মাহিরের চোখের আড়াল হলে মাহির এক পা করে সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। সমুদ্রের এক একটা ঢেউ আছড়ে পড়ছে মাহিরের গায়ে। মাহিরের চোখের পানি আর সমুদ্রের পানি এক হয়ে যাচ্ছে। মাহির এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবে, মাহিরের একটা আঘাতে সারা কতটা বদলে গেছে। যে সারা কখনো মাহিরকে কষ্ট দিয়ে কথা বলতো না, সেই সারা আজ মাহিরকে কষ্ট দিতে 2 বার ভাবে না। এসব ভেবে মাহিরের ইচ্ছে করছে সমুদ্রের বুকে ছাপ দিতে, কিন্তু ভালোবাসার মানুষটা যে ওর ওপর অভিমান করে আছে। যে করেই হোক ওকে সারার মান ভাঙাতেই হবে। মাহির এসব আকাশ কুসুম ভাবছে, তখন কে যেন ওর কাঁধে হাত রাখে। মাহির পেছনে তাকিয়ে থাকে রাজ দাঁড়িয়ে আছে। মাহির কিছুক্ষণ রাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সামনের দিকে ফিরে মাথা নিচু করে বলে, ভালোবাসা এত কষ্ট কেন বলতে পারো রাজ? ভালোবাসলেও কষ্ট, না বাসলেও কষ্ট। পৃথিবীতে ভালোবাসা নামক বস্তুটা না থাকলে বোধহয় প্রেমিক প্রেমিকারা এত কষ্ট পেত না। উঠে দাঁড়িয়ে রাজের দিকে ফিরে আবার বলতে শুরু করে, জানো রাজ, সারা না কখনো আমার কষ্ট দেখতে পারতো না। তোমাদের মেডিকেল কলেজের 1ম বর্ষের পরীক্ষায় সারা যখন ফার্স্ট হয়, তখন আমি ওর জন্য ওর প্রিয় খাবারগুলো রান্না করি। কিন্তু জানো, আমি ওই দিন রান্না করতে গিয়ে নিজের হাত কেটে ফেলি। সারা তা দেখে সে কি কান্না! সেদিন অনেক কষ্টে ওর কান্না থামাই। আমার একটু হাত কেটে গেছে বলে ও আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। যতদিন পর্যন্ত না আমার হাত কাটা ঠিক হয়েছে, আমি অফিসে গেলে ও দুপুরে অফিসে গিয়ে নিজের হাতে খাইয়ে দিয়ে আসতো। কি পাগলামোটাই না করতো সারাদিন আমাকে নিয়ে। আর আজ আমার করা একটা ভুলের জন্য আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে
হারাতে বসেছি। যে সারা আমার কষ্ট দেখলে কান্না করতো, সেই সারা আজ আমায় কষ্ট দিয়ে কথা বলে। আসলে এসব আমার পাপের শাস্তি। আমি আমার আত্মাকে বিশ্বাস করিনি, আমি আমার আত্মাকে অবিশ্বাস করার শাস্তি পাচ্ছি। রাজ মাহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে, জানো ভাইয়া, আমাদের জীবনে এমন এমন পরিস্থিতি আসে তার জন্য আমরা প্রস্তুত থাকি না। এই যেমন ধরো, আমি আরও 1 বছর পর বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে পরিস্থিতি আমাকে বাধ্য করতে, করে। তবে একদিক থেকে ভালো হয়েছে, ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতো নিজের করে পাবো। পরিস্থিতি দুটো দিক আছে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। তুমি খারাপ দিক না ধরে ভালো দিকটা ধরো না। তুমি 2 দিন আগেও জানতে না সারা কোথায় আছে, কেমন আছে, কিন্তু আজ সারাকে কাছে দেখতে পাচ্ছ, তোমার সন্তানদের সাথে কথা বলতে পারছো, তাহলে এতটা ভেঙে পড়ছো কেন? চিন্তা করো না, আমি জানি সারা এখনো তোমাকে ভালোবাসে। ওর ভালোবাসার বাইরে পাতাগুলোতে অভিমানের ধুলো পড়েছে, ওর ভালোবাসার বইয়ের পাতাগুলোতে অভিমানের ধুলো পড়েছে। তোমার ভালোবাসার বাতাস দিয়ে অভিমানের ধুলো সরিয়ে সারাকে তোমার করে নাও। মাহির রাজের কথা শুনে এক চিলটে হেসে দিয়ে বলে, জানো, ডিপ্রেশনের সময় তোমার মতো কিছু মানুষ যদি মনোবল যোগায়, যা অনেক বড় একটা প্রাপ্তি, যা তুমি আমাকে দিয়েছো। থ্যাংক ইউ রাজ। রাজ একটা মুচকি হাসি দিয়ে বলে, এটা আমার দায়িত্ব ছিল। দেখেছো কি অবস্থা করেছো তোমরা? সমুদ্রের ঢেউয়ে একদম ভিজে গেছো। চলো রিসর্টে ফিরে চেঞ্জ করে নেবে। তোমাদের মেয়ে তখন থেকে পাপা পাপা করে যাচ্ছে, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। চলো এবার তোমার মেয়ের কাছে। মাহির প্রত্যুত্তরে একটা হাসি দিয়ে রাজের সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করে। সারা রিসর্টে নিজের রুমে গেলেই ওর চোখ ওর অবাধ্য হয়ে পড়ে। না চাইতেই ওর চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সমস্ত পৃথিবী সামনে শক্ত হয়ে থাকলেও যখন একা থাকে সারা, তখন আর ঠিক থাকতে পারে না। অতীত বারবার মাথা নাড়া দিয়ে ওঠে। না চাইতেও মাহির আর ওর মিষ্টি মুহূর্তগুলো ওর চোখের সামনে ভেসে ওঠে। সারা কখনো মাহিরকে কষ্ট দিতে চায়নি, কিন্তু মাহির বাধ্য করছে সারাকে আজ এত কঠিন হতে। মাহির, জানো, আজও তোমার কষ্টে আমার চোখ দিয়ে পানি পড়ে। আজ নিজেকে শক্ত করে তোমাকে অনেক কঠিন কঠিন কথা বলেছি। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো আমার কথায়। ভাসুর রাতে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসা শিখাবে। সেই তুমি আমাকে ভালোবাসা শিখিয়ে নিজেই ভালোবাসতে ভুলে গেছো। কিন্তু দেখো, আমি আজও নিজের থেকে বেশি ভালোবাসি তোমাকে। আর তুমি? সারা একা একা অনেকক্ষণ কথা বলে। কিছুক্ষণ যেতেই রোদ আর রৌদ্রির কথা মনে পড়ে সারা তড়িঘড়ি করে মিথিলাকে ফোন করে। মিথিলা যখন বলে রোদ আর রৌদ্রি মাহিরের সাথে শপিং এ গেছে, তখন সারা স্থির নিঃশ্বাস ফেলে। সারা শাওয়ার নিয়ে নিচে নেমে হাঁটাহাঁটি করছে। রোদ আর রৌদ্রি এলে একসাথে খাবে। দুপুরের এই সময়টা তেমন মানুষজন থাকে না এখানে, কিন্তু সারা নিজের ভাবনায় ব্যস্ত সময় কাটাচ্ছে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সারার জীবন। রোদ আর রৌদ্রির সাথে সময় কাটানো আর হসপিটালে নিয়ে ব্যস্ত থাকতো সারা। যাই হোক, এসব নিয়ে আপাতত ভাবতে চাচ্ছে না সারা। মিথিলার বিয়ে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব আবার ইউকে ফিরে যেতে হবে সারাকে। ও আর কারো মায়ার বাঁধনে বাঁধতে চায় না। সারা এসব ভাবতে ভাবতে চোখ যায় রিসর্টের গেটের সামনে। মাহির খুব সাবধানে রোদ আর রৌদ্রিকে গায়ে থেকে নামাচ্ছে। রোদ আর রৌদ্রির হাত অনেক বড় দুটো টেডি। রোদ খুব কষ্ট করে টেডির গলায় জড়িয়ে ধরে আস্তে আস্তে হেঁটে আসছে। রৌদ্রির চোখ যায় সারার দিকে। ও সারাকে দেখে একটা মিষ্টি হাসি দেয়। মাহির রৌদ্রির হাসি অনুসরণ করে তাকালেই সারাকে দেখতে পেয়ে ঠোঁটে এক চিলটে হাসি ফুটে উঠলে মুহূর্তে সারার মাহিরকে বলা কথা মনে পড়লেই মাহিরের হাসি বিলুপ্ত হয়ে যায়। রৌদ্রি টেডির একটা কান ধরে টানতে টানতে নিয়ে চলে ওর মাম্মার সামনে। মাহিরের এমন চাহনি দেখে সারা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহিরের দিকে। রৌদ্রি সারার সামনে এলে মাম্মা বলে ডাকলে সারা একবার রৌদ্রির দিকে আর একবার মাহিরের দিকে তাকিয়ে থেকে রৌদ্রির সামনে হাঁটু গেড়ে বসে মুখে হাসি নিয়ে বলে, বলো মাম্মা। রৌদ্রি টেডির কান ধরে সারার সামনে উঁচু করে ধরে বলে, দেখো মামা, পাপা আমালে আর ভাইকে ড্যাডি কিনে দিয়েছে। সুন্দর না বলো? সারা দেখে রৌদ্রি টেডিটা ধরে রাখতে কষ্ট হচ্ছে। সারা টেডিটা ওর কোলে নিয়ে বলে, হ্যাঁ, সুন্দর টেডি, কিন্তু এই টেডির থেকেও বেশি সুন্দর আমার কলিজা দুটো। তারা যারও বেশি সুন্দর। রৌদ্রি সারার কথা শুনে কিলকিল করে হেসে দেয়। এর মধ্যে রোদ আর মাহিরও ওদের পাশে এসে হাজির হয়। রোদ সারাকে বলে, মাম্মা, পাপ্পা আমালি আর বোনকে অনেকগুলো চকলেট আর আইসক্রিম কিনে দিয়েছে। ও তো কালিতে আতে পাপ্পা বলেছে দুপুরে খাবার মাম্মার সাথে খেয়ে
তারপর খেতে। সারা আর চোখে একবার মাহিরের দিকে তাকিয়ে আবার একটু পর রোদের দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার বাবা ঠিক কথা বলেছে। তাই মাম্মা? হ্যাঁ করি যারা। এখন তোমরা হাঁটা শুরু করো, মাম্মা একটু তোমাদের পাপার সাথে কথা বলে আসি, ঠিক আছে? ঠিক আছে মাম্মা। বলেই রোদ আর রৌদ্রি হাঁটা শুরু করে। রোদ আর রৌদ্রি একটু সারাদের থেকে দূরে গেলে সারা মাহিরের দিকে তাকায়। মাহির যখন শুনলো সারা ওর সাথে কথা বলতে চাই, তবে কি সারা ওকে ক্ষমা করে দিয়েছে, নাকি সকালের জন্য সরি বলবে? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাহিরের মাথায়। সারা মাহিরকে চমকে দিয়ে শান্ত গলায় বলে, রোদ আর রৌদ্রির সব শখ আহ্লাদ আপনাকে পূরণ করতে হবে না, ওদের জন্য আমি আছি। কিছুদিন পর যে যার রাস্তায় চলে যাব, তাই ওদের সাথে যত কম মিশবেন তত কম মায়ার বাঁধনে বাঁধাবেন। আমি কি বলতে চেয়েছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। মাহির কি উত্তর দেবে এই প্রশ্নে? ওর সন্তানদের কিছু কিনে দিতে পারে না? মাহির কোনো কথাই না বলে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। তারা সেই দৃষ্টি উপেক্ষা করে পা বাড়ায় রোদ আর রৌদ্রের কাছে যাবার জন্য। মাহির এক বুক নিদারুণ কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সময় চলতে থাকে নিজ গতিতে। এক এক করে দিন পার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে মিথিলা আর রাজার বিয়ে প্রায় শেষ পর্যায়ে। কাল ওদের বিয়ে। এতগুলো দিনের মধ্যে সারা আর মাহিরের সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি। মাহির প্রতিদিন সারার কাছে ক্ষমা চায়, কিন্তু সারা কখনো ওকে অপমান করে, কখনো অপ্রিয় সত্যি বলে মাহিরকে কষ্ট দেয়। মাহিরের সাথে রোদ আর রৌদ্রি ভালোভাবে হয়ে গেছে। সারা প্রয়োজন ছাড়া তেমন কারোর সাথে কথা বলে না। সারা বিয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেয়নি। রোদ রৌদ্রি পুরো অনুষ্ঠান আরফিন, যারা, আরাফ, মাহি এদের কাছেই ছিল। আর সারা নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। অনেক চেষ্টা করেও সারাকে কোনো কিছুতেই রাজি করাতে পারেনি কেউ। কাল সকালে মাহিন আর সারার মাম্মা, পাপা, ছোট মাম্মা আর ছোট পাপা কক্সবাজারে আসবে। তারপর বিয়ে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব সারাকে এখান থেকে ফিরে যেতে হবে। পরের দিন সকালে সারা নিয়ম মাফিক শাওয়ার নিতে নামাজ পড়ে নেয়। রোদ আর রৌদ্রি এখন ঘুমিয়ে আছে। 8টার আগে ঘুম থেকে উঠবে না। সারা ভাবলো রোদ আর রৌদ্রি ঘুম থেকে উঠতে উঠতে একবার সমুদ্রের পাড়ে গিয়ে হেঁটে আসবে। তাই সারা বেরিয়ে পড়ে। যারা ঘুম থেকে উঠে বারান্দায় এলে দেখে সারা রিসর্টের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে একা একা। যারা গেটের কাছে নিয়ে চারদিকে চোখ বুলালে কোথাও সারাকে দেখতে পায় না। যারা দারোয়ানকে জিজ্ঞাসা করে সারা কোন দিকে গেছে, উনি বলে দিলে যারা সেই রাস্তা ধরে হাঁটা শুরু করে। বেশ কিছু দূর এলেও সারার কোনো হদিশ মেলে না। যারা ব্যর্থ হয়ে রিসর্টের কাছাকাছি ফিরে এলে হঠাৎ করে পায়ের সাথে পা বেঁধে উল্টে কোনো এক অজানা ব্যক্তিকে নিয়ে রাস্তায় পড়ে যায়। অজানা ব্যক্তি নেশা ভরা চোখে যারার দিকে তাকিয়ে আছে। যারা ভয়ে বিড়বিড় করে বলে, ইয়া আল্লাহ, আজ বোধহয় আমার শেষ দিন। অজানা ব্যক্তি যারার কথা শুনে মুচকি হেসে বলে, না ম্যাম, আজ আপনার দিন শেষ নয়, কিন্তু আপনি বেশিক্ষণ আমার উপর এইভাবে তাকালে বোধহয় আজ আমার শেষ দিন। যারা কারো কথা শুনে চোখ খুলে তাকায়। লোকটাকে যারা কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। আপাতত এসব না ভেবে লোকটার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, কি বলছে বোঝার জন্য। লোকটা চোখের ইশারায় বোঝায় যারা তার উপর পড়ে আছে। যারা লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। তড়িঘড়ি করে তার উপর থেকে উঠে পড়ে। লোকটা উঠে তার পোশাক পরিষ্কার করতে করতে বলে, তা ম্যাম, এখন বলুন এত সকালে এখানে কি করছেন? আমি একটা কাজে বের হয়েছিলাম, ফেরার সময় আমার পায়ের সাথে পা বেজে আপনার উপরে পড়ে যাই। সরি। ইটস ওকে, পরের বার বলতে পারেন না। এর মধ্যে সারা হেঁটে চলে আসে। সারা অজানা ব্যক্তিকে দেখে বলে, মাহিন, তুই? তোর না দুপুরে ফ্লাইটে আসার কথা ছিল। হ্যাঁ, আসলে আপু আজ সকালে কাজটা কালকে রাতের মধ্যে শেষ করে আজ সকালে ফ্লাইটে তোদের কাছে চলে এলাম। তোকে নিয়ে না আমি আর পারি না ভাই। পরে বকিস, এখন বল তুই এত সকালে এখানে কি করছিস? হাঁটতে বের হয়েছিলাম। আর যারা, তুই এখানে কি করছিস? রুমে বসে বোর হচ্ছিলাম, তাই একটু বাইরে ঘুরতে বের হয়েছি। ও আপু, উনি কি হয় তোর? আমার ভাই। আর মাহিন, ও হলো আমার ছোট বোন যারা। যারা একবার আর চোখে মাহিরের দিকে তাকায়। মাহিন মুচকি হেসে দিয়ে বলে, একটু আগে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। পরে তোরা কথা বলিস, এখন চল, তুই অনেক ক্লান্ত আছিস, আগে বিশ্রাম নিবি। তোরা আয়, আমি এগোচ্ছি। মাহিন মাথা নেড়ে সম্মতি জানায়। যারার এখন মনে ভয় কাজ করছে। মাহিন আর সারা তো একসাথে ইউকে যাবার কথা, তাহলে কি মাহিন? যারা কৌতূহলবশত মাহিনকে জিজ্ঞাসা করে, বলুন কি বলবেন? আপু কবে ইউকে ব্যাক করছে? মাহিন ভ্রু কুঁচকে যারার দিকে তাকালে যারা আমতা আমতা করে বলে,
না মানে রোদ আর রোদ্রিকে সারপ্রাইজ গিফট দিব। মাহিন হেসে দিয়ে বলে, কালকে রাতে ফ্লাইটে। আচ্ছা আমি এখন আসি, পরে কথা বলবো। মাহিন চলে গেলে যারা কি করবে ভেবে পায় না। আকাশ সমান চিন্তা নিয়ে রিসর্টে ফিরে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু যারা কাউকে কিছু বলে না। যারা আর কিছু না ভেবে মাহিরকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে বলে, জিজু তোমার সাথে আমার কিছু কথা আছে। তাড়াতাড়ি বলো, ওদিকে রোদ আর রদ্রি অপেক্ষা করছে। যারা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, আপু কাল রাতের ফ্লাইটে ইউকে ব্যাক করছে। যাওয়ার কথা শুনে যেন মাহিরের পৃথিবী থমকে দাঁড়ায়। তাহলে কি মাহির সারাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে? অজান্তেই মাহিরের চোখে পানি আসতে পড়ে। এখন কি করবে মাহির? প্রথম দিন থেকে সারার কাছে ক্ষমা চেয়ে এসেছে, কিন্তু সারা মাহিরের কোনো কথাই ঠিক মতো শোনেনি। মাহির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় যারার দিকে, যারা মাহিরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তো তুমি কি করে জানো? তোমার মনে আছে ছোট পাপার অপারেশনের দিন রোদ আর রুদ্রিকে একটা লোক ওদের হসপিটালে নিয়ে এসেছিল? ওনার নাম মাহিন। আপু ওনাকে ভাই বলে ডাকে। বিয়ে উপলক্ষে আজ সকালে উনি এখানে এসেছেন। উনি কথায় কথায় বলে দেন কাল উনি রোদ, রোদ্রি আর আপু ইউকে ব্যাক করছেন। যারার কথা শুনে মাহিরের চোখ অসম্ভব লাল হয়ে যায়। বারবার ক্ষমা চেয়েছে সারার কাছে। মাহির বলেছে যা শাস্তি দেওয়ার কাছে থেকে যত খুশি দিক, কিন্তু সারা ওকে আবার একলা ফেলে চলে যাবে। যারা আর কিছু বলবে তার আগে মাহির হনহনিয়ে ওখান থেকে চলে যায়। যারা মাহিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহির গিয়ে দেখে সারা মিথিলার সাথে কি নিয়ে যেন কথা বলছে। মাহির গিয়ে কোনো কথা না বলে সারার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যায়। সারা অনেকবার জিজ্ঞাসা করে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু মাহির সারার দিকে তাকালে সারা মাহিরের চোখ দেখে বুক কেঁপে ওঠে। 5 বছর আগে সারা মাহিরের এমন রূপ দেখেছিল। সারা আর কিছু না বলে মাহিরের সাথে যায়। পেছন থেকে মিথিলা মাহিরকে অনেক ডাকে, কিন্তু মাহির কারো কথাই না শুনে একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে সারাকে দেওয়ালের সাথে চেপে ধরে শক্ত করে। সারা মাথার পেছনে আর হাতে ব্যথা পায় মাহিরের চেপে ধরার কারণে, কিন্তু সারা টু শব্দটুকু না করে চোখ বন্ধ করে আছে। মাহির ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কালি ওকে ব্যাক করছো? সারা বেশ খানিকটা অবাক হয়। এ কথা তো মাহিরের জানার কথা নয়, তাহলে ও জানলো কি করে? তারা কিছু না বলে অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে থাকে। মাহির আবারও সারাকে জিজ্ঞাসা করে, কি হলো বলো, তুমি কালি ওকে ব্যাক করছো? সারা আন্দাজ করতে পারছে মাহির প্রচন্ড রেগে আছে। মাহিরের রাগ সম্পর্কে সারার ভালোই ধারণা আছে। সারা চোখ বন্ধ করে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে মাহিরের উত্তর না দিয়ে বলে, হাত ছাড়ুন, লাগছে আমার। মাহির সারার কথা শুনে আরো রেগে গিয়ে আরো জোরে চেপে ধরে বলে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তারা বুঝে গেছে মাহির এইভাবে থামবে না, তার থেকে বরং মাহিরকে সত্যি কথা বলে দেওয়াই ভালো। হ্যাঁ, আমি তোর কাছে বারবার ক্ষমা চেয়েছি। আমার করা ভুলের জন্য তোকে আমি বলছি না তুই আমার কাছে থেকে যত খুশি শাস্তি দিস, আমার থেকে দূরে যাবার কথা চিন্তাও করবি না। সেই তুই আমার থেকে আবার দূরে যেতে চাস। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আমার ব্যাপারে আপনি বলার কে হন? হ্যাঁ, আমি তোর কে তাই না? তুই জানিস না আমি তোর কে? তুই আমার বউ, বুঝিস? তুই আমার বউ। বউ? 5 বছর আগে আমি কারো বউ ছিলাম, কিন্তু সে তার বউকে বিশ্বাস করেনি। তার বউয়ের কথা না শুনে অন্ধকার রাতে তাকে বাড়ি থেকে বের করে দেয়। সেই অন্ধকার রাতে তার বউ কোথায় ছিল তার একবারও জানতে ইচ্ছে করেনি। 1 বছর পর যখন সে প্রমাণ পায় যে তার বউ নির্দোষ, তখন সে তার বউ বাচ্চার জন্য উতলা হয়ে পড়ে। এখন আপনিই বলুন, আমি কোনো ভুল করেছি? সারার কথা শুনে মাহিরের রাগ কিছুটা কমে আছে। সারার কথা শুনে মাহির মাথা নিচু করে ফেলে। সারা চোখ মুছে মাহিরকে সরিয়ে দিয়ে বলে, আমাদের জীবনে আপনার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। সারা চলে যেতে চাইলে মাহির সারার হাত ধরে বলে, একটা কথা রাখবে প্লিজ? সারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, কি কথা? আজকের জন্য আগে সারা হয়ে যাবে। যে সারা আমার জন্য স্বাস্থ্য, আমার পছন্দ অপছন্দ গুরুত্ব দিত, আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, কালকে তো তুমিই আমাকে ছেড়ে চলে যাবে অনেক দূরে। প্লিজ শুধু আজকের জন্য। তারা ভাবে কাল তো চলে যাব, আজ না হয় ভালোবাসার মানুষটার জন্য একটু করলাম, ক্ষতি কি তাতে? ঠিক আছে, কিন্তু বিয়ে শেষ হলে আমাকে কোনো কিছু নিয়ে জোর করবেন না, তারপর যে যার রাস্তায়। এই বলে চলে যায়। সারার কথা শুনে মাহিরের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। দুপুরে সারা রোদ আর রুদ্রিকে রেডি করিয়ে দিয়ে নিজে রেডি হতে শুরু করে।
রোদ আর রোদ্রি ওদের মাম্মার জন্য একটা শাড়ি সিলেক্ট করেছে নীল আর কালো রঙের কম্বিনেশনে। তারাও সন্তানদের কথা রাখতে হাসি মুখে ওই শাড়িটাই পরে। সারা মাহিরের কথা রাখতে হালকা সাজে। কেন জানি সারার মাহিরের কথাটা রাখতে খুব ইচ্ছে করছিল, তাই আর না করেনি। সারা শাড়ি ঠিক করতে করতে রোদ আর রৌদ্রের সামনে এসে দাঁড়ায়। রোদ আর রৌদ্রি সারাকে ঘুরে ঘুরে দেখছে। সারা কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে ওদের জিজ্ঞাসা করে, কি হলো, তোমরা আমার চারপাশে ঘুরছো কেন? মাম্মা তোমাকে খুব সুন্দর লাগছে। আহ মাম্মা একদম পুতুলের মতো লাগছে। সারা ওদের কথায় মুচকি হেসে ওদের জড়িয়ে ধরে বলে, আমার থেকেও আমার কলিজা দুটোকে বেশি সুন্দর লাগছে। সারার কথা শুনে রোদ আর রৌদ্রি খিলখিল করে হেসে দিয়ে সারার গালে দুজনে চুমু দেয়। সারা ওদের দুজনের গালে চুমু দিয়ে হাত দিয়ে দুবার চুল ঠিক করতে করতে বলে, আজকে অনুষ্ঠানে অনেক লোক আসবে, কোনো অপরিচিত লোকদের কাছে যাবে না, কিছু দিলে খাবে না। তোমাদের বড় খালামণি, ছোট খালামণি, ড্যাডা, ফুপি, দাদু, দিদা, পাপা, এদের ছাড়া আর কারো কাছে যাবে না, ঠিক আছে? আচ্ছা মা। এই তো মাম্মার গুড বেবিস। চলো আমরা এখন নিচে যাব। সারা রোদ আর রৌদ্রির হাত ধরে আস্তে আস্তে হেঁটে চলেছে অনুষ্ঠানের উদ্দেশ্যে। সারা বিয়ে পড়ানোর জায়গায় এলে আশেপাশের সবাই সারার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। সারা সেদিকে না তাকিয়ে রোদ আর রৌদ্রিকে নিয়ে সামনে এগোতে থাকে। মাহিরের হঠাৎ চোখ যায় সারার দিকে। অসম্ভব সুন্দর লাগছে তার বউটাকে আজ। আশেপাশের কোলাহলের শব্দে মাহিরের ঘোর কাটে। মাহির আশেপাশের ছেলেগুলোর অবস্থা দেখে দ্রুত পায়ে সারার কাছে গিয়ে রোদ আর রৌদ্রিকে এক হাত দিয়ে বুকে জড়িয়ে নিয়ে সারার হাত ধরে স্টেজের দিকে নিয়ে যায়। মাহির সারার হাত ধরায় সারার পুরনো অনুভূতিগুলো অনুভব করতে থাকে। সারা একধানে মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির সারার দিকে তাকিয়ে মুচকি এসে রাজার মিথিলার কাছে যায় ওরা। সারা এখন কিছু ভাবতে চায় না, শুধু এই মুহূর্তটুকু অনুভব করতে চায়। না জানি আর কখনো এমন মুহূর্ত পাবে কিনা। তারা সমুদ্রের পাশে একটা বড় পাথরের উপর বসে আছে। সমুদ্রের ঢেউ ছিটকে সারার গায়ে পড়ছে। সারা সেদিকে মাথা ব্যথা নেই। সারা কান্না করতে ব্যস্ত। আকাশ সমান কষ্ট আজ সব বাদ ভেঙে সারার চোখের পানি হয়ে বেরিয়ে আসছে। অতীত বড়ই নিষ্ঠুর, যে কোনো সময় সামনে এসে দাঁড়াতে পারে। সারা মাহিরের কথা রাখতে ওর সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু সুখ নামের জিনিসটা সারার কাছে এসে ধরা দিয়েও দেয় না। কিছুক্ষণ আগে সবে মিথিলার বিয়ে সম্পন্ন হয়েছে। যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। মাহির চিন্তা করছে আজকে রাতের মধ্যে সারার অভিমান যে করে হোক ভাঙাতে হবে। কে জানতো হঠাৎ কোনো ঝড় এসে সব আবার এলোমেলো করে দিয়ে যাবে। সারার একটা ফোন আসায় সারা ফোন নিয়ে বাগানে চলে আসে। সারা ফোনে কথা বলে পেছন ঘুরতে সারা কাউকে দেখে আটকে ওঠে। লোকটি ভয়ঙ্কর করে হেসে বলে ওঠে, জানেমান কেমন আছো? আগের থেকেও তো সুন্দরী হয়ে গেছো, দেখতে অনেকটা হট লাগছে। এতদিন কোথায় লুকিয়েছিলে? তোমাকে কত জায়গায় খুঁজেছি। সারা অস্পষ্ট সুরে বলে ওঠে, রিয়ন। আরে বাবা, তুমি তো আমার নামটাও মনে রেখেছো। এখানে কি করছো তুমি? ভালো হয়েছে। রিয়া, তুই এসেছিস, ভালো হয়েছে। দেখ কে এখানে। ওই খারাপ মেয়েটার সাথে এখানে দাঁড়িয়ে কি কথা বলছো ভাইয়া? চলো এখান থেকে। মুখ সামলে কথা বলো রিয়া। টেস্ট তো এখনো কমেনি। এখনো কিসের টেস্ট তোমার? হ্যাঁ, মাহির তো এখন আর তোমাকে ভালোবাসে না, ও এখন আমাকে ভালোবাসে। তোমাকে ছেড়ে দিয়ে আমাকে আপন করে নিয়েছে। জানো, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সবকিছু হয়ে গেছে। এমনকি আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। তোমাকে বিয়েতে ইনভাইট করব, আসবে কিন্তু। সারা ওদের কথা সহ্য করতে পারেনি। ওখান থেকে দৌড়ে চলে আসে। রিসর্টের রিসেপশন থেকে একটা গাড়ির চাবি নিয়ে চলে যায় সারা সমুদ্রের পাড়ে। কেউ কারো ভালোবাসার মানুষের নামে এমন কিছু সহ্য করতে পারে না। সারা তো এখনো মাহিরকে নিজের থেকে বেশি ভালোবাসে, শুধু অভিমানের কারণে তা প্রকাশ করতে পারছে না। সারার মনে একটাই প্রশ্ন, মাহির সারার কাছে কি ক্ষমা চাওয়ার অভিনয় করেছে? আর মাহির কি এখনো ওকে ভালোবাসে? আর রিয়া ওসব কি বলছিল বর্তমানে? সারা চোখের পানি কোনোভাবে বাদ মানছে না, শুধু রিয়ার কথাগুলোই ওর কানে বাজছে। কিন্তু ওর মাহিরের তো এমন ছিল না। সারা ছিল মাহিরের জীবনের প্রথম নারী, নাকি রিয়া ওকে ভুল বুঝিয়েছে? সারা আর কিছু ভাবতে পারছে না। সারা মাহিরের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যে কিভাবে রিয়া আর রিয়ান ফাটল ধরায় তা সারা আবার মনে করতে থাকে। অতীত। সারা মাহিরের অসীম ভালোবাসা দেখে সারা মাহিরকে ভালোবেসেছে। সারা মাহিরকে তার ভালোবাসার কথা বলবে বলে ওদের রুমে মোমবাতি আর ফুল দিয়ে সাজিয়ে মাহিরের পছন্দের শাড়ি পরে বসে থাকে সারা মাহিরের অপেক্ষায়। মাহির ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করলেই মাহির বেশ চমকে যায়। সারার সাজ দেখে মাহিরের মাথা খারাপ হয়ে যাবার উপক্রম। মাহির শুকনো ঢোক গিলে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, বউ, রুমটা সাজানো কেন?
আর তুমি এইভাবে সাজছো কেন? তারা এক পা করে মাহিরের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে। মাহি সারার অবস্থা দেখে ওর কাঁপাকাঁপি শুরু করে দেয়। মাহির কাঁপা কণ্ঠে বলে, কি করছো বউ? সারা মাহিরের অবস্থা দেখে মুচকি এসে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি। মাহির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছে, ওর ভালোবাসার মানুষের কাছ থেকে আস্থা পূরণ হয়েছে। তাও মাহিরের কেমন স্বপ্ন লাগছে, তাই আবার সারাকে জিজ্ঞাসা করছে। কি আবার বলো? সারা মুচকি এসে মাহিরের গালে একটা চুমু দিয়ে আবার কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি প্রিয়। মাহির খুশিতে কি করবে ভেবে পায় না। সারাকে কোলে নিয়ে সমস্ত বাড়ি ঘুরতে থাকে। সারা অনেকবার বলেছে ওকে কোল থেকে নামিয়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। সারার লজ্জায় মাথা কাটা যাচ্ছে শ্বশুর শাশুড়ি ননদদের সামনে বরের কোলে করে ঘুরে বেড়াতে। মাহি তো সারাকে খেপানো শুরু করে দিয়েছে। সারা মাহির সাথে না পেরে লজ্জায় মাহিকে জড়িয়ে ধরে বুকে মুখ বুজে থাকে। মাহিরের মামনি বাবাই ছেলে মেয়েদের খুনসুটি দেখে হাসতে হাসতে তাদের রুমে চলে যায়। মাহি সারাকে নিয়ে ছাদে চলে যায়। সারাকে দোলনায় বসিয়ে মাহি সব সারার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তারা আস্তে আস্তে মাহিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করে, এখানে নিয়ে এলে যে, ডিনার করবে না? চলো ডিনার করে নিবে। মাহি সারার এক হাত দিয়ে হাতের মধ্যে নিয়ে একটা চুমু দিয়ে হাতটা বুকের সাথে চেপে ধরে বলে, পরে খাবো। তুমি বলতে পারো তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কোথায়? আমাদের বিয়ের সময় বোধহয়। না, আরো 1 বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। কিভাবে? বলছি, তোমাদের আগের কলেজে ইন্টারে থাকাকালীন একটা অনুষ্ঠান হয়েছিল না? হ্যাঁ, মনে পড়েছে। আমি আর মিথিলা কালো রঙের শাড়ি পরেছিলাম, আর রাজু আমাদের সাথে ম্যাচ করে পাঞ্জাবি পরেছিল। কিন্তু তুমি এই কথা জানলে কি করে? তোমাদের কলেজের অনুষ্ঠানের 6 মাস আগে লেখাপড়া শেষ করে দেশে ফিরি। 1-2 মাস বন্ধু বান্ধব আড্ডা এসব নিয়েছিলাম। একদিন বাবাই বলে, আমার বয়স হয়েছে, এবার তুমি তোমার নিজের বিজনেস বুঝে নাও। আমি আর অমত করিনি। একদিন না একদিন আমাকেই তো সব সামলাতে হবে। তাই বাবার কথা রাখতে মন দিয়ে বিজনেস করতে শুরু করি। ব্যস্ততায় দিন ভালোই কাটছিল। 4.5 মাসের মধ্যে দেশের প্রথম 5 জন বিজনেসম্যানের মধ্যে আমি একজন হয়ে যাই। আমার এই সাফল্যে বাবাই খুব খুশি হয়। এর মধ্যে তোমাদের কলেজের থেকে বাবাইকে ইনভাইট করে অনুষ্ঠানের জন্য। বাবাই কাজ পড়ে যাওয়ায় বাবাই না গিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমার কলেজ লাইফে এসব অনুষ্ঠানে কখনো অ্যাটেন্ড করিনি। আমার কাছে এগুলো বিরক্তিকর বিষয়। একরাশ বিরক্তি নিয়ে যাই অনুষ্ঠানে। যে যার মতো পারফরমেন্স করছে। আমার এসব ভালো লাগছিল না বলে নিজ মনে ফোন নিয়ে ব্যস্ত সময় পার করছি। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ আমার কানে এসে লাগে। মাথা তুলে তাকিয়ে দেখি স্টেজে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ছিল কালো শাড়ি। অসম্ভব সুন্দর লাগছিল মেয়েটাকে। চোখ সরানো যাচ্ছিল না। বারবার চোখ ঘুরে ফিরে ওর উপরেই পড়তো। মেয়েটা খুব সুন্দর গান গাইছিল। মম জীবন যৌবন মম অখিল ভবন তুমি ভরিবে গৌরবে। নিশিদিনের সময় জানো, গানটা এখনও আমার কানে বাজে। বলতে গেলে আমি ওই মেয়েটাকে দেখে ক্রাশ খাই। ওই ছিল আমার জীবনের প্রথম ক্রাশ। ওই দিনের মতো অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে আসি। গানটা শুনে আমার মনটা খুব ভালো। না চাইতেও ওই মেয়েটার মুখ বারবার ভেসে ওঠে। নিজের কেমন যেন পাগল পাগল মনে হতো। অনেক কষ্টে নিজেকে 2 দিন সামলে রাখি। পরের দিন নিজের সাথে আর না পেরে কলেজে যাই, লুকিয়ে আমার ক্রাশকে এক নজর দেখার জন্য। ওর হাসি মুখটা দেখে অফিসে চলে যাই। এরপর থেকে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে ওর হাসি মুখটা দেখে যাই। ওকে একদিন না দেখে অফিসে গেলে আমার কোনো কাজে মন বসতো না। এভাবে কিছু মাস কেটে যায়। তখন ও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন আমি কলেজে গিয়ে আমি ওকে পাই না। মনে করেছি কোনো কারণে আজ কলেজে আসেনি। কিন্তু এভাবে 7 দিন চলে যায়, ওর খবর পাই না। ওর যে 2 বন্ধু ছিল, ওদের কোনো খোঁজ নেই। আমি আমার লোক লাগিয়ে দিয়েছি ওদের খোঁজার জন্য, কিন্তু ওদের কোনোভাবেই পাচ্ছিলাম না। আমার তখন পাগল পাগল অবস্থা। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছি। ততদিনে আমি বুঝে গেছি আমি আমার ক্রাশকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। বাবাই আর মামনি আমার এই পরিবর্তন দেখে বেশ চিন্তিত হয়ে যায়। তারা আমার কাছে জিজ্ঞেস করলে আমি প্রথম থেকে সব বলে দিই। বাবাই বলে আর 2-1 দিন দেখতে। এর মধ্যে ওর কোনো খবর না পেলে বাবাই খোঁজার চেষ্টা করবে। মামনি আর বাবাই আমাকে অনেক বোঝায় ওর কিছু হয়নি, তবু আমার মন যে মানতে চায় না। ওই দিন দুপুরে আমার লোকরা খবর পায়
ওর বন্ধুদের নিয়ে গ্রামে গেছে। ফোনে সিগন্যাল না থাকায় ওকে ফোনে কেউ পায়নি। আমার লোকরা আরও বলে ওরা কাল সকালেই ঢাকা চলে আসবে। আমার কাছে তখন এক এক সেকেন্ড এক এক বছর মনে হতো। আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে যাই ওকে এক নজর দেখার জন্য। শেষ বিকেলে আমি গিয়ে পৌঁছাই ওদের গ্রামে। গিয়ে দেখি আমার নাওয়া খাওয়া ঘুম সব কেড়ে নিলে ম্যাডাম দুই বন্ধুর সাথে ঝগড়া করেছে কার গাছ থেকে আম চুরি করে এনে। সূর্য অস্ত গেলে পাখিরা ব্যস্ত হয়ে পড়ে নিজ গৃহে ফেরার জন্য। ওরাও ঠিক তেমনই সূর্য অস্ত হবার পর নিজ গৃহে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে। আমি বিষণ্ণ মন নিয়ে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি আর এক নজর দেখার আশায়, কিন্তু সে রাতে ভাগ্য আমার সাথ দেয়নি। রাত 9টা। বাড়িতে ফিরে সোজা বাবাই মামনিকে বলে দেই আমি আমার ক্রাশকে বিয়ে করতে চাই যে কোনো মূল্যে। বাবাই আর মামনি অমত করেনি। আমি আমার ক্রাশের সব ডিটেলস বাবাইকে দিয়ে দেই। ঘটনাচক্রে আমার ক্রাশের বাবা আমার বাবাই অনেক পুরনো বিজনেস পার্টনার। বাবাই আঙ্কেলকে আমার ব্যাপারে সব বলে, কিন্তু তিনি তার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি না। আমি আঙ্কেলকে অনেক বোঝানোর পর তিনি রাজি হয়। তিনি আমাকে শর্ত দেন বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত আমার ক্রাশের সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। আমি তার শর্ত মেনে নেই, কিন্তু প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে ওর হাসি মুখটা একবার দেখে যেতাম। আমার ক্রাশের অজান্তেই আমার দুজন লোক ওকে ফলো করতো। ও কোনো সমস্যায় পড়লে বা কেউ ডিস্টার্ব ওর অজান্তেই আমি সমস্যার সমাধান করে দিতাম। ওকে দূর থেকে খুব ইচ্ছে করতো ওকে বুকে জড়িয়ে ধরে আমার মনের কথা খুলে বলি, কিন্তু আমি যে ওর বাবার কাছে ওয়াদাবিদ্ধ ছিলাম। দিন যায় মাস যায়, দেখতে দেখতে ওর পরীক্ষা শেষ হয়ে যায়। বিয়ের দিন ঠিক করা হয়। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমার ক্রাশের সাথে আমার বিয়ে হয়। আমার ভালোবাসা মানুষকে নিজের করে পেয়ে খুশি মনে বাসর ঘরে যাই। গিয়ে দেখি ও কান্না করছে। মনে এক অজানা ভয় বাসা বাঁধে। ও কি বিয়েতে রাজি ছিল না, নাকি ওর ভালোবাসার মানুষ হচ্ছে? আমার সব ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে বলে ও লেখাপড়া করতে চেয়েছিল, ও একজন বড় ডাক্তার হতে চেয়েছিল। ওর কথা শুনে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। আমিও সিদ্ধান্ত নেই ওর ইচ্ছে আমিই পূরণ করব। আমার ক্রাশ ডাক্তারবাবু বলে কথা। সারার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি মাহিরের গালে আছড়ে পড়ে। মাহির হন্তদন্ত হয়ে সারার কোল থেকে উঠে সারার চোখ মুছে ওকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বউ, তুমি কান্না করছো কেন? সারা কোনো কথা বলছে না, মাহিরকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। ও বউ, তুমি আমার কথা শুনে কষ্ট পেয়েছো? সরি বউ, আর কখনো বলবো না। প্লিজ তুমি কান্না করো না। আমি এর জন্য কান্না করছি না। তাহলে? তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি কিনা এতদিন না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। পাগলি বউ আমার, তুমি জানতেই না এসব কথা। এবার কান্না থামাও। জানো বউ, আমি আজ খুব খুশি। আমার ক্রাশ ডাক্তারবাবু নিজে বলেছে ও আমাকে ভালোবাসে। আজ আমি খুব খুশি, খুব। আচ্ছা পাগল, চলো ডিনার করে নিবে, তারপর না হয় আবার গল্প করব। তুমি আমাকে খাইয়ে দেবে? আচ্ছা চলো, দিব খাইয়ে। মাহি সারা ভালোবাসার দিনগুলো ভালোই চলছিল। ছুটির দিনে মাহির বাড়িতে থাকলে সারাকে সারাদিন বিরক্ত করা, সারাকে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেওয়া, সারাকে মাঝরাতে ঘুম থেকে তুলে লং ড্রাইভে চলে যাওয়া, সারা কলেজে পৌঁছে দেওয়া নিয়ে আসা। সারা মাঝে মধ্যে মাহিরকে ফোন করে কলেজে ডাকে। মায়ের কখনো কখনো মিটিং ছেড়ে সারার কাছে চলে আসে। সারা নিজের সবটা দিয়ে মাহিরকে ভালোবাসছে, আর মাহির নিজের ভালোবাসা দিয়ে সারাকে আগলে রেখেছে। কিন্তু ওদের ভালোবাসার কারো নজর লেগে যায়। ওদের জীবনের কালো অধ্যায় হয়ে আসে রিয়া আর রিয়ান। ওরা মাহিরের খালাতো ভাই বোন। রিয়া সেই কলেজ লাইফ থেকে দাবি করে ও মাহিরকে ভালোবাসে। কয়েকবার প্রপোজ করে মাহিরকে, কিন্তু মাহির ওকে সবসময় নিজের ছোট বোনের মতো দেখেছে। হঠাৎ করে প্রেমিকা তা কখনো সম্ভব নয়। তাই মাহির ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছে। আর রিয়ান ওর পরিচয় দিতে হলে এক কথায় বলতে হয় ও মেয়েদের জীবন নিয়ে খেলা করে। ওদের মাকে এই বিষয়ে কেউ কিছু বলতে গেলে তিনি বলেন এখনকার যুগে এসব কমন ব্যাপার, এ নিয়ে মাথা ঘামানোর কিছু হয়নি। খানবাড়ির হলরুমে বসে গল্প করছে এরা তিনজন মামুনির সাথে। মাহি এদেরকে দুই চোখে দেখতে পারে না। কাল রাতে মাহি সারাকে রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসিয়ে রেখেছিল। আর 2 মাস পর সারার দ্বিতীয় বর্ষের পরীক্ষা। সকালে নামাজ পড়ে সারা রুম থেকে বেরিয়ে যেতে চাইলে মাহি সারাকে জোর করে নিয়ে শুয়ে পড়ে। সারা জানে এখন মাহিরকে হাজার বকলেও মাহির ওকে ছাড়বে না। তাই সারা চুপ করে সময়টা উপভোগ করতে থাকে। মাহিরের বুকে মাথা রেখে ধুক ধুক শব্দ শুনতে থাকে। এই শব্দের সাথে খুব করে পরিচিত। বেলা 8টায় সারা মাহিরকে ডেকে তুলে দুজনে ফ্রেশ হয়ে একসাথে নিচে নামে।
রিয়া মাহিরকে দেখে দৌড়ে জড়িয়ে ধরতে গেলেই মাহি সারার কোমর টেনে নিজের সাথে জড়িয়ে ধরে। সারা এই ঘটনায় বেশ ঘাবড়ে যায়। মাহি মিটমিট করে হেসে যাচ্ছে। এই হিয়া, মিট মাই ওয়াইফ সারা, সারা খান, আমার জান, আমার কলিজা, সব কিছু। রিয়ার রাগ সপ্তমে উঠে যায়, তবু রাগ সামনে রেখে মাহিরের সাথে হেসে হেসে কথা বলতে শুরু করে। তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। এতক্ষণ রিয়ন সারার সৌন্দর্য দেখতে ব্যস্ত ছিল। ওর লাইফে সারার মতো কাউকে পায়নি। খুব খারাপ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে। সারার শাড়ি ভেদ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সারার পেটের দিকে। মায়ের সেদিকে খেয়াল করে মাথার রক্ত উঠে যায়। মায়ের সারাকে আচমকা সবার সামনে কোলে তুলে নেয়। সারা ভয় পেয়ে মাহিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মাহিরের খালা এই বিষয়ে কথা শুনতে ছাড়ে না। কি রে মাহির, সব কাণ্ডজ্ঞানকে হারিয়ে ফেলেছিস? বড়দের সামনে কি শুরু করেছিস? না খালা, তা কেন হবে? আমি আমার বউকে ভালোবেসে এসব করি। এখানে তো কাণ্ডজ্ঞান হারানোর মতো কিছু করিনি। তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। কি শুরু করেছো বলো তো বড়দের সামনে? চুপ, আর একটাও কথা নয়। এখন আমার সাথে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার অফিসে তারা আছে। সারা মাহিরের ধমক খেয়ে চুপচাপ খেয়ে রেডি হয়ে নেয়। এর মধ্যে রিয়া অনেকবার মাহিরের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু পারেনি। সারা রাগ করে মাহিরের সাথে একটা কথা পর্যন্ত বলেনি। গাড়িতে দুজন চুপচাপ ছিল। মাহির নিজ ভাবনায় মগ্ন ছিল। রিয়ারা হঠাৎ করে কেন এলো এই নিয়ে। মাহির একটু নিরিবিলি জায়গায় দেখে গাড়ি থামিয়ে সারার হাত ধরে বলতে শুরু করে। বউ, আমার কথা মন দিয়ে শোনো। আমার যে খালা বাড়িতে এসেছে, উনি মোটেও সুবিধা লোক নয়। উনি চায় ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে। আমি রিয়াকে সব বোনের চোখে দেখেছি, এসব নিয়ে কখনো ভাবিনি। আর ওর ভাই রিয়ন ছেলেটা অসম্ভব খারাপ। এইটুকু বয়সে ইতিমধ্যে অনেক মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। তাই ওদের থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। ওদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আমি বাড়িতে না থাকলে তুমি মাহি অথবা মামনির সাথে থাকবে। ওদের থেকে যত পারো দূরে দূরে থাকবে। সারা এতক্ষণ বুঝতে পারলো তখন মাহিরের ধমক দেওয়ার কারণ। সারা মনে মনে খুব খুশি। মাহি সারার কথা ভেবেই ওকে ধমক দিয়েছে। তারা কোনো কথা না বলে মাহির আবার বলে, আমি কি বলছি তুমি বুঝতে পারছো? তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। মাহিরের কথা না বাড়িয়ে সারাকে কলেজে নামিয়ে মাহির অফিসে চলে যায়। দেখতে দেখতে সারার পরীক্ষা শেষ হয়ে যায়। এর মধ্যে রিয়া সারাকে অনেকভাবে মাহিরের নামে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সারা ওদের ফাঁদে পা দেয়নি। কিন্তু মাহি সারাকে ইদানিং ভুল বুঝতে শুরু করে, কিন্তু কি কারণে তা সারা জানে না। এর মধ্যে সারা নিজের মধ্যে নতুন অস্তিত্বের সন্ধান পায়। সারা মা হতে চলেছে। সারা কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় মিথিলাকে নিয়ে ওদের মেডিকেলে কিছু টেস্ট করায়। তখন এই খবর জানতে পারে। সেদিন সারা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করেছিল খুশি হয়ে। মিথিলা সারাকে বলে মাহিরকে এক্ষুনি ফোন করে বলতে, কিন্তু সারা বলে সামনের মাসে ওর জন্মদিন, তখন ওকে সারপ্রাইজ দেবে। মিথিলা আর কিছু বলেনি। এর মধ্যে রাজ আর মিথিলার পরিবারের সবাইকে নিয়ে ওরা রাঙ্গামাটি বেড়াতে চলে যায় কিছুদিনের জন্য। সারা এদিকে একলা হয়ে পড়ে। ওরা সারাকে ওদের সাথে বেড়াতে যেতে বলেছিল, কিন্তু সারা রাজি হয়নি। সারা এখন শুধু দিন গুনছে মাহিরের জন্মদিনের। এদিকে মাহি সারাকে কিছুদিন যাবৎ ইগনোর করছে। সারা মনে করে মাহিরের বিজনেসে কোনো সমস্যা হয়েছে, তাই সারা আর জিজ্ঞাসা করেনি। কিছুদিন পর সারা কলেজে কিছু কাজ পড়ে যাওয়ায় সারা আসতে রাত হয়ে যায়। সারা রাত 8টা নাগাদ বাড়িতে পৌঁছে বেশ অবাক হয়, কারণ সারার মাম্মা, পাপা, মাহির, মামনি, মাহি, মাহিরের খালা, রিয়া সবাই হলরুমে বসে আছে বেশ গম্ভীর হয়ে। সারা হলরুমে আসতে না আসতেই সারার মাম্মা এসে সারার গালে থাপ্পড় মারে সবার সামনে। সারা ছলছল চোখে ওর মাম্মার দিকে তাকিয়ে আছে। সারার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলেনি, সেখানে ওর মাম্মা সবার সামনে সারাকে মারল। সারার মাম্মা সেদিকে না তাকিয়ে বলতে শুরু করে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে? ছি, এসব বলতে আমার রুচিতে বাজছে। মামা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। খবরদার, তোর এই মুখে আমাকে মামা বলে ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার একটাই মেয়ে আছে। আজ থেকে তুই আমার কাছে মৃত। মাহির দেখো না মামা কি বলছে, তুমি মামাকে বোঝাও না। মাহির কিছু ছবি আর একটা পেন ড্রাইভ সারার মুখের ওপর ছুঁড়ে মেরে বলে, তোকে নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, এই তার প্রতিদান দিলি? আমি তোর কোন চাওয়া পাওয়া পূর্ণ রেখেছি যার কারণে অন্যের সাথে বিছানা পর্যন্ত চলে গেলি? কি হলো, চুপ করে আছিস কেন বল? সারা একটা ছবি ফ্লোর থেকে তুলে দেখে রিয়ন আর সারার আপত্তিকর কিছু ছবি। সারা ছবি দেখে অথবাক হয়ে যায়।
সারা চোখের পানি মুছে মাহিরের কাছে গিয়ে বলে, মাহির, এসব কিছু মিথ্যে। আমি এমন কিছুই করিনি, তুমি বিশ্বাস করো। তুই আমার কাছে আসিস না, আমি অপবিত্র হয়ে যাব। তুই একটা কলঙ্কিনী। তুই এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মুখ যেন আমি আর কখনো না দেখি। নিজের ভালোবাসাকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করেছো, এই তোমার ভালোবাসা? আর আমি নিজের হয়ে আর একটা কথাও বলবো না। তুমি এই দিনটার জন্য খুব আফসোস করবে মাহির, খুব। মাহির কিছু না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে রাখে। সারা ওর মাম্মার সামনে গিয়ে বলে, তুমি তো তোমার মেয়েকে চিনো, কি করতে পারে না পারে সবই জানো। তুমিও এই ছবিগুলো দেখে তোমার মেয়েকে নষ্ট মেয়ের উপাধি দিলে। চিন্তা করো না, এই নষ্ট মেয়ের জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হবে না। তুমি তো বলেই দিলে সারা নামে তোমার কোনো মেয়েই নেই। আর আমিও বলছি, আমি এতিম। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ভালো থেকো। সারা মাহি আর মামনির সামনে গিয়ে দাঁড়ায়। মাহি আর মামনি কান্না করছে। তুমি কি বিশ্বাস করো আমি অপবিত্র? মামনি সারাকে জড়িয়ে ধরে বলে, কোনো ফেরেশতা এসে বললেও আমি বিশ্বাস করতাম না আমার সারা মামনি অপবিত্র। কখনো এই কথা বলিস না। সারা মামনিকে ছাড়িয়ে নিয়ে সারার নাকফুল, বিয়ের আংটি, গলার চেন সব খুলে মামনির হাতে দিয়ে বলে, এগুলোর উপর আমার আর কোনো অধিকার নেই, তাই ফিরিয়ে দিলাম। সারা মাহির কাছে গিয়ে বলে, মাহি, খুব ভালো করে লেখাপড়া করো, কেমন? আসি আমি। মাহি সারাকে জড়িয়ে ধরলে সারা ছাড়িয়ে নিয়ে রুমে সবার দিকে একবার চোখ বুলায়। সারার পাপা মাথা নিচু করে বসে আছে। রিয়া আর খালার চোখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মাহির আর মাম্মা রেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিয়ে পা বাড়ায় অন্ধকার রাস্তার দিকে। সারার কষ্ট আজ আকাশ সমান। ওর ভালোবাসার মানুষ ওকে বিশ্বাস না করে সামান্য কয়েকটা ছবি দেখে ওকে এইভাবে অবিশ্বাস করতে পারলো। সারার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করে। এতক্ষণ ওদের সামনে অনেক কষ্টে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে অন্ধকারে হেঁটে চলেছে সারা। কোথায় এসেছে সারা তা অন্ধকারে বুঝতে পারছে না। রাস্তার ওপাশে তাকিয়ে দেখে কিছু পথশিশু খাবার ভাগাভাগি করে খাচ্ছে। সারা এই মুহূর্তে মনে করে ওদের থেকে সুখী এই দুনিয়াতে কেউ নেই। সারা গুটি গুটি পায়ে ওদের পাশে গিয়ে বসে, ওদের ভালো মন্দ জিজ্ঞাসা করে। সারা বুঝতে পারে ওরা অনেক যুদ্ধ করে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে আছে। ওরা সবাই খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়লে সারা কালো মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের মাহিরের বলা কথাগুলো মনে করে। ওর ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। সারা শুধু এখন একটাই চিন্তা, ওর অনাগত সন্তানকে নিয়ে ওকে বেঁচে থাকতে হবে। সারার চোখে ঘুম নেই, চারিদিকে নিস্তব্ধতা। দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। সারা পাশে তাকিয়ে দেখে পথশিশুদের মধ্যে কিছু ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওরা পাশের একটা কল থেকে উঁচু করে নিয়ে ছেলেরা পাশের মসজিদে চলে যায়। আর দুটো মেয়ে রাস্তার ফুটপাতে বসে নামাজ পড়তে শুরু করে। সারা চিন্তা করে, আল্লাহ যাদের না চাইতে সব দিয়েছে তারা তাদের উগ্র জীবন যাপন নিয়ে ব্যস্ত সময় বার করছে। তারা আল্লাহ তাআলার কথা বোধহয় ভুলেই গেছে। আর এদের মতো যারা অবহেলিত দুবেলা ঠিক মতো খেতে পারে না, তারা ঠিকই আল্লাহ তাআলার ইবাদত করতে ভোলে না। সারা এসব ভাবনা বন্ধ করে পাশের কল থেকে উজু করে এসে ওখানের একটা মেয়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে ফুটপাতে বিছিয়ে নামাজ আদায় করে নেয়। সারা নামাজ পড়ে উঠে দেখে ওরা কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। সারা 8টার দিকে একটা হোটেলে ওঠে, ফ্রেশ হয়ে একটু বেলা করে কলেজে যায়। সারা ওখান থেকে সব কাগজপত্র গুছিয়ে নেয়। কলেজ থেকে বেরিয়ে শপিং মলে যায় সারা নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। কাল দুপুর থেকে একটা ড্রেস পরে আছে সারা। এরপর ব্যাংকে গিয়ে সারার স্কলারশিপের টাকা তুলে নেয়। 7 দিন পর সারা সব কাগজপত্র ঠিক করে ইউকে ফ্লাইটে বসে আছে। সারা ইচ্ছে করে রাজ আর মিথিলাকে ওর কথা জানায়নি, তাহলে ওরা কিছুতেই ওকে ওদের থেকে দূরে যেতে দেবে না। কিন্তু এখানে থাকলে তো মাহিরের স্মৃতি ওকে বাঁচতে দেবে না। সারা ফ্লাইটে বসে নিজ ভাবনায় ব্যস্ত। ঘটনাচক্রে সারার পাশের সিটটা মাহিনের থাকে। মাহিন বড় মিশুক একটা ছেলে, যেখানে যায় সবাইকে আপন করে নেয়। মাহিনী প্রথম সারার সাথে কথা বলতে শুরু করে। সারা শুধু হুঁ হ্যাঁ না এসবের মধ্যেই উত্তর দিচ্ছে। মাহিন এইটুকু সময় নিজের জীবনের অর্ধেকের বেশি গল্প করে ফেলেছে। সারা ও মাহিনের সাথে কথা বলে ভালো লাগে। সারা এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি পূরণ করে বাইরে এসে দাঁড়ায় গাড়ির জন্য। হঠাৎ করে সারা চারদিক অন্ধকার হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সারা মাথা ঘুরে পড়ে যায়। একে তো প্রেগনেন্ট, তার উপরে 7 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, শুধু কফি আর কিছু শুকনো খাবার খেয়েছিল। সারা জ্ঞান ফিরে দেখে ও একটা হসপিটালের বেডে শুয়ে আছে।
তারা জানতে পারে মাহিন নামের ছেলেটা ওকে হসপিটালে নিয়ে এসেছে। সারা ওকে ধন্যবাদ জানায় ওকে এই অবস্থায় সাহায্য করার জন্য। মাহিন সারাকে দেখে বেশ বুঝতে পারে ও কোনো অসুবিধায় পড়েছে, না হলে একটা মেয়ে এই অবস্থায় কখনো একা একা জার্নি করতো না। মাহিন সারাকে জিজ্ঞাসা করলেই সারা এড়িয়ে যেতে চায়, কিন্তু মাহিনের জোরাজোরির কারণে আর পারে না। অবশেষে সারা মাহিনকে ওর জীবনের সব ঘটনা খুলে বলে। মাহিন কি বলবে বুঝতে পারছে না। মাহিন সারাকে ওর সাথে ওর বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সারা কিছুতেই রাজি হয় না। মাহিন কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি যদি তোমার ভাই হতাম তাহলে কি আমার সাথে যেত না? সারা শেষমেশ রাজি হয়। মাহিন সারাকে নিয়ে ওর বাড়িতে যায়। মাহিনের আর কোনো ভাই বোন না থাকায় সারাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে মাহিন। এর মধ্যে মাহিন ওর বাবা মাকে ডেকে পাঠায় ইউকেতে একটা সারপ্রাইজ দেবে বলে। ওরা এলে মাহিন ওর বাবা মাকে তাদের মেয়ে হিসেবে সারাকে উপহার দেয়। মাহিনের বাবা মার খুশি দেখে কে। ওরা সবসময় চাইতো আল্লাহ যেন একটা মেয়ে সন্তান দেন, কিন্তু তা আল্লাহ পূরণ করেনি। মাহিন সারার অতীত সম্পর্কে ওর বাবা মাকে সব বলে। ওদের এক কথা, অতীত ভুলে সারাকে নিয়ে সামনে এগিয়ে যাবে। সারাও খুশি নতুন বাবা মা ভাই পেয়ে। কিছুদিন পর সারা ইউকের একটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। মাহিন ওকে নতুন একটা সিম কার্ড কিনে দিয়েছে। সেটা ফোনে সেট করতে গিয়ে ফোন অন করে দেখে মাহি, যারা, আরফিন, আরাফ এরা অনেকে ফোন আর মেসেজ করেছে। না আছে ওর বাবা মা কোনো ফোন, না আছে মাহিরের কোনো ফোন। সারা একটা তাচ্ছিলের হাসি দিয়ে পুরনো সিম কার্ডটা ভেঙে ফেলে। শুরু হয় সারার নতুন পথ চলা। প্রেগনেন্সির সময় মাহিন আর ওর মা সারার অনেক খেয়াল রেখেছে। রোদ আর রোদ্রি পৃথিবীতে আসে। সারা বেঁচে থাকার নতুন মাধ্যম খুঁজে পায়। দেখতে দেখতে পেরিয়ে যায় 5 বছর। সারাকে ইউকের নাম করা ডাক্তার হিসেবে কম বেশি সবাই চেনে। এর মধ্যে আলাপ হয় হিয়ার সাথে, সারার অ্যাসিস্ট্যান্ট। মেয়েটা খুব ভালো। সারার মতো ওর ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছে। হিয়া প্রেগনেন্ট হলে ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যায়। হিয়া ওর মেয়ে দিয়াকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করে। দিয়াকে ওর নানুর কাছে রেখে হিয়া সারার সাথে বাংলাদেশে আসে। সারা তো অগোছালো জীবনটাকে গুছিয়ে নিয়ে তো ভালোই ছিল, কি দরকার ছিল আর মাহিরের মুখোমুখি হবার? সারা এসব ভেবে চিৎকার করে কেঁদে ওঠে। সারার কান্না শোনার মতো এখানে কেউ নেই। চারিদিকে নিস্তব্ধতা, শুধু প্রকৃতির সারার কান্নাগুলো উপভোগ করছে। বর্তমানে তুমি তো আমাকে বলেছিলে আমি যেন তোমার জীবন থেকে চলে যাই, তাই তো গিয়েছিলাম। তাহলে কেন তুমি এই খারাপ মেয়েটাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছো? রিয়া তখন বলল তোমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, আর এদিকে তুমি আবার আমার কাছে ক্ষমা চাইছো। আমি কার কথা বিশ্বাস করবো বলতে পারো? ও আল্লাহ, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। সারা চোখ যায় পাশে রাখা ফোনটার দিকে। সারা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে 3:54 বাজে। তার পাশে কিছু নোটিফিকেশন চোখে পড়ে। তাতে দেখে মাহির, মাহি, মাহিন, আরফিন, জারা, আরাফ আরও কিছু অপরিচিত নাম্বার থেকে অগণিতবার ফোন এসেছে। কিছুদিন আগে মাহি সারার ফোন নাম্বার নিয়েছিল। রোদ আর রোদ্রিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল আসতে রাত হয়ে যাওয়ার কারণে। সারা এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সারা ফোনটা হাতে নিয়ে ক্লান্ত শরীরে উঠে দাঁড়ায়। রাস্তায় তেমন গাড়ি ঘোড়া না থাকায় সারা খুব জোরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সারা গাড়ির পাশ দিয়ে একটা মাইক্রো চলে গেলেই সারার গাড়ির গ্লাস খোলা থাকায় রাস্তার পাশের ধুলোবালি সারার চোখে ঢুকে যায়। সারার চোখে ভালোভাবে কিছু দেখতে পায় না। সারা উল্টো পাল্টা ড্রাইভ শুরু করে। সারা কোনো মতে চোখ খুলে দেখে ওর গাড়ির দিকে একটা ট্রাক ধেয়ে আসছে। সারা কোনোভাবে গাড়ি থামানোর চেষ্টা করছে। হঠাৎ একটা বিকট শব্দে পরিবেশ স্তব্ধ হয়ে যায়। সারা এক অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। বারবার রোদ, রোদ্রি আর মাহিরের মুখটা ভেসে উঠছে সারার চোখের সামনে। চোখ খুলে রাখতে বড় কষ্ট হচ্ছে সারার। সারা আস্তে আস্তে চোখ বন্ধ করে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এদিকে মাহির অনেক কষ্টে রোদ আর রোদ্রিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রোদ্রি তো সারার বুকে মাথা না দিয়ে কখনো ঘুমায় না। রাত 12:30টায় অনুষ্ঠান শেষ হলে তখন সারার খোঁজ পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও সারাকে রিসর্টের কোথাও পাওয়া যায়নি। আরাফ রিসেপশন থেকে জানতে পারে সারা গাড়ি নিয়ে কোথাও যেন বেরিয়ে গেছে। মাহির আর মাহিন আশেপাশে খোঁজ করে, কিন্তু সারার খোঁজ পায় না। এতক্ষণ সারার মাম্মা, পাপা, ছোট মাম্মা, ছোট পাপা, মাহিরের মামুনি, বাবাই, মাহি, আরাফ, আরফিন, জারা, রাজ আর মিথিলার পরিবারের কিছু লোক ছিল। সবাই রিসর্টের বাগানে বসে সারার জন্য চিন্তা করছিল। মাহির ওদের বুঝিয়ে ওদের রুমে পাঠিয়ে দেয়। মাহির আর মাহিন দুজনেই সারার অপেক্ষায়। রাজ আর মিথিলাকে সারার কথা বলেনি কেউ। আজ ওদের বাসর রাত বলে। মাহিন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দূর থেকে আজানের শব্দে মাহিন হকচকিয়ে ওঠে। মাহিন মাহিরের দিকে তাকিয়ে দেখে ও এখনো ফোনে ট্রাই করে যাচ্ছে। নামাজ পড়ে সবাই আবার বাগানে চলে আসে। কারো চোখেই ঘুম নেই।
ভোরের আলো ফুটতে শুরু করেছে, পাখিরা ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। নিস্তব্ধ পরিবেশে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আরাফ সারার ফোনে ট্রাই করে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন 6:38 বাজে। আরাফের ফোনে একটা ফোন আসে। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের ফোনের দিকে তাকিয়ে আছে। আরাফের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠেছে। সারার ফোন থেকে কল এসেছে। ফোন কানের কাছে নিয়েই হাসি মুছে যেতে শুরু করে। আস্তে আস্তে কালো মেঘ এসে ভর করে আরাফের মুখে। ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে সবাই ওকে প্রশ্ন করে যাচ্ছে, কে ফোন করেছে, কি হয়েছে। আরাফ নিচের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, আপুর গাড়ি কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানকার লোকেরা আপুকে আর ট্রাক ড্রাইভারকে হসপিটালে ভর্তি করে। আপুর ফোন ওই লোকেরা পেয়ে হসপিটালের রিসিপশনে জমা দেয়। রিসিপশন থেকে ফোন করে আমাকে জানায় আপুর অবস্থা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপু মাথায়, বাম পায়ে, ডান হাতে খুব বাজেভাবে আঘাত পায়। আপু বাঁচবে কিনা তা ডাক্তার নিশ্চয়তা দিতে পারছে না। একথা শুনে সারার মাম্মা চিৎকার করে কেঁদে ওঠে। মাহির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনা। মাহির আর মাহিন আরাফের কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে দৌড় লাগায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের করিডোরে কেউ পায়চারি করছে টেনশনে, আর কেউ এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। রাজ মিথিলাও ছুটে এসেছে সারার এই অবস্থা শুনে। ওরা একসাথে ছোট থেকে বড় হয়েছে, একজন আরেকজনের আত্মার সাথে মিশে আছে। মিথিলার চোখে পানি। রাজ মিথিলাকে বারবার শক্ত হতে বলছে। কিছুক্ষণ পর ডাক্তার সারার কেবিন থেকে বেরিয়ে এসলে সবাই ডাক্তারকে ঘিরে ফেলে। উত্তেজিত হয়ে একটা কথাই জিজ্ঞাসা করছে, সারা কেমন আছে। ডাক্তার সবাইকে শান্ত করে বলে, দেখুন, রোগীর বাম পা ডান হাতে খুব বাজেভাবে আঘাত পেয়েছে। মাথায় যে কাঁচগুলো ঢুকেছিল আমি কাঁচগুলো বের করে দিয়েছি, কিন্তু ওনার মাথায় বেশ কয়েকটা খুব ছোট ছোট কাঁচের টুকরো রয়ে গেছে। তা অপারেশন করে বের করতে হবে। কিন্তু আমাদের এখানে এই বিষয়ে অপারেশন করার মতো কোনো ভালো ডাক্তার নেই। আমার পরিচিত একজন ডাক্তার আছে ঢাকা মেডিকেলে, নাম ডাক্তার রিয়াজ। আমি ফোনে তার সাথে এই ব্যাপারে আলোচনা করেছি। তিনি বলেছেন রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। মাহির ওর বাবাইকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ফেরার ব্যবস্থা করতে। ওর বাবাইও 2 ঘন্টার মধ্যে প্লেনের টিকিট বুক করে ফেলে। রাজ মিথিলা ডাক্তারের কাছ থেকে সবকিছু ভালোভাবে বুঝে নিয়েছে। সারার পাপা রিসার্টে ফোন করে সবাইকে বলে দিয়েছে তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নিতে। 2 ঘন্টা পর তাদের ফ্লাইট। মাহির ধীর পায়ে সারার কেবিনে ঢোকে। সারার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, কেমন শান্তভাবে ঘুমিয়ে আছে। মাথায় ব্যান্ডেজ করা, বাম পায়ে আর ডান হাতেও ব্যান্ডেজ করা। সারাকে এমনভাবে দেখতে মাহিরের মোটেও ভালো লাগছে না। মাহির আস্তে আস্তে গিয়ে সারার কপালে একটা চুমু দেয়। মাহিরের খুব ইচ্ছে করছে ওকে বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু এখন সারার এই অবস্থায় তা করা যাবে না। এদিকে রিসর্টের সবাই খুব তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিচ্ছে। রোদ আর রোদ্রিকে মাহিরের মামনি আর সারার মামা সামলানোর চেষ্টা করছে। রোদকে সামলানো গেলেও রোদ্রিকে সামলানো যাচ্ছে না। মেয়েরা সাধারণত বাবার পাগল হয়, কিন্তু রোদ্রি উল্টো, ও ওর মাম্মার পাগল। সারার মামা অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখে রোদ্রিকে বোঝাতে সক্ষম হন। আপাতত সারার পরিবার, মাহিরের পরিবার, মাহিন, রাজ আর মিথিলা এক ফ্লাইটে যাবে। টিকিটের সমস্যা হওয়ার কারণে রাজের পরিবার ও মিথিলার পরিবারের সবাই পরের ফ্লাইটে আসবে। যারা সবাই এয়ারপোর্টে চলে এসেছে। হসপিটাল থেকে এখনও কেউ আসেনি। কিছুক্ষণের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসে এয়ারপোর্টের সামনে দাঁড়ায়। সারাকে স্ট্রেচে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাগ্যের কি পরিহাস, কক্সবাজার এসেছিল 2 সন্তানকে কোলে নিয়ে, আর যাচ্ছে জীবন্ত লাশ হয়ে। রোদ আর রোদ্রির সামনে দিয়ে সারাকে নিয়ে যাওয়ার সময় ওরা দুজন মাম্মা বলে জোরে চিৎকার দেয়। ওদের চিৎকারে পুরো পরিবেশ নিস্তব্ধতা বিরাজ করে। রোদ আর রোদ্রি ছিল যারা আর আরফিনের কোলে। ওরা কোনো মতে কোল থেকে নেমে ছোট ছোট পায়ে সারা স্ট্রেচের পেছনে দৌড়তে যায়। এই দৃশ্য দেখে মাহিরের মামনি আর সারার মাম্মা শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্না করে। মাহির নিজেকে শক্ত করে রোদ আর রোদ্রিকে বুকে জড়িয়ে নেয়। রোদ আর রোদ্রি মাহিরকে ছাড়ানোর চেষ্টা করছে সারার কাছে যাবে বলে। রোদ্রি মাহিরকে বলে, পাপা থারো, আমি মামার কাছে যাব। মাম্মা ঘুমিয়ে এসে কেন? মাম্মা বেতুক পেয়েছে কি বলে?